Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. সব ভালো তো খবর বেশ। আচ্ছা, আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা কিন্তু রুটিনলি আমাদের যে ক্লাসগুলো হয় তাদের মধ্যে নেই। হ্যাঁ, তো আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে এটা অনেক বেশি, এবং ইন্ডিয়াতে এই চুলের উপরে প্রায় 3,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে প্রতি বছর। মানে বোঝা যাচ্ছে মানে মানুষ চুল নিয়ে কত হতাশার মধ্যে আছে। 3,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে প্রতি বছর ইন্ডিয়াতে। সেই চুল কিন্তু তৈরি হচ্ছে না, ওই আমার আপনার মাথার চুল ওগুলো কালেক্ট করে আবার ওরা উইগ তৈরি করার পরে বিক্রি করছে। তো এই জায়গাটা একটা মানুষের দেহের কম্পোনেন্টকে নিয়ে যেভাবে ব্যবসা করা হচ্ছে, এবং সেটা মানুষ কিনছে তারাই, যাদের মাথায় চুল নাই তারাই কিনছে। কেন কিনছে? যে না, চুলটা কোনোভাবে আর আসছে না, এত চেষ্টা করার পরে চুল মাথায় আসছে না, এই জন্য ওরা কিনতে হচ্ছে, বাধ্য হচ্ছে। কেন? চুলের অনেক কাজ আছে, চুলের কাজ প্রচুর। প্রোটেকশন ছাড়াও চুলের একটা সোশ্যাল স্টিগমা আছে। মাথার চুল নাই মানে সে হয়তো তাকে অনেক কথা শুনতে হয়, ডিপ্রেশনে চলে যেতে হয়। হ্যাঁ, তো এই জাতীয় জিনিস থেকে মানুষ পয়সা খরচা করেও কিনে। হয়তো মাথার চুল নাই, বিয়েই হচ্ছে না, এটা বিশাল বড় প্রবলেম, হয়তো এরকম। তো সেই জন্য ভাবলাম যে চুল থেকে কিছু বলা যাক। প্রথম হচ্ছে তাহলে চুল নিয়ে মানুষের বিশাল হতাশা, কি তাই কি না? মাথার চুল পড়ে যাচ্ছে, মাথার সামনে চুল নাই, টাক হয়ে যাচ্ছে। এই নিয়ে মানুষের মধ্যে এত হতাশা আছে, সেই হতাশাকে কাজে লাগিয়ে একদল ব্যবসায়িক প্রচুর টাকা ইনকাম করছে। বিশেষ করে বেলডাঙ্গা এই সাইডে অঞ্চলগুলোতে চুলের উপরে সব কোটিপতি, তাই না? তাহলে চুল নিয়ে আমাদের কিছু জানা দরকার। আমি ভাবলাম যে চুল নিয়ে কিছু আমাদের জানানো দরকার, যাতে চুল কীভাবে তৈরি হচ্ছে, চুল কেন পড়ে যাচ্ছে, চুলের বিভিন্ন ফাংশন কি আছে, এবং সেটা কীভাবে প্রিভেন্ট করা যায়, বাঁচানো যায় কীভাবে। তো আমরা এখানে দেখো একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে এরকম টাইপের বিভিন্ন রকম টাক হয় আর কি। মেয়েদের এরকম হয়, ছেলেদের এরকম হয়, দেখে যাও। এটা হচ্ছে চুলের কিন্তু দুটো পার্ট থাকে, একটা স্কিনের বাইরে, চামড়ার বাইরে থাকে একটা, আর চামড়ার নিচে একটা থাকে। চামড়ার কোন লেয়ারে থাকে? এপিডার্মিসে থাকে। এপিডার্মিস মোটামুটি ধরো 5 mm পর্যন্ত হয় হাইট। এখান থেকে এইটুকু হাইট 0.4 থেকে 0.5 mm। আর বাকিটা তো চুল এত বড় লম্বা হয়ে থাকে, যত বড় চুল করবে। চুলের দুটো পার্ট, একটা হচ্ছে তোমার ভিতরকার পার্ট, একটা বাইরেকার পার্ট। তো এই ভিতরের পার্টে যেখানে চুলটা তৈরি হচ্ছে, এখানে কিছু জিনিস থাকে। কি থাকে? দেখো, এখানে হেয়ার ফলিকল, এইটা পুরোটা হচ্ছে হেয়ার ফলিকল। এই হেয়ার ফলিকলের শুরুটা কোথায়? এই গোড়াতে, ডার্মাল প্যাপিলা বলা হয়। এই প্যাপিলাটা, এই জায়গাটা হচ্ছে মেন। এই জায়গাটা হচ্ছে মেন। বুঝা যাচ্ছে? একটা চুল ধরো বড় হচ্ছে, কীভাবে বড় হচ্ছে, অনেক বড় প্রসেস আছে, অনেক। এই চুলের উপরে ধরো 4-5টা লেকচার হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এইখানে যে ডার্মাল প্যাপিলা, এখানে কিছু না কিছু স্পেশাল টাইপের সেল আছে, যে এই জায়গাতে সবসময় রক্ত সাপ্লাই করছে। এর আশেপাশে কিছু সেল আছে। কি সেল আছে? স্টেম সেল আছে, কেরাটোসাইট আছে, এবং মেলানোসাইট আছে। স্টেম সেল কী করে? এইখানকার এই চুলের প্রয়োজন বিভিন্ন জায়গা অনুযায়ী স্টেম সেল থেকে মেলানোসাইট তৈরি হয়, স্টেম সেল থেকে তোমার কেরাটিনোসাইট তৈরি হয়। কেরাটিনোসাইটের মধ্যে কী তৈরি হয়? কেরাটিন তৈরি হয়। আর মেলানোসাইটের মধ্যে কী তৈরি হয়? মেলানিন তৈরি হয়। সহজ কথা। তো এই পুরো পার্টের ক্যাপিলারি অংশ, এই যে ব্লাড সাপ্লাইটা দেখছো এখানে, এই যে ব্লাডটা এইখানে গিয়ে শেষ, এই পুরো জায়গাতে কিন্তু ব্লাড সাপ্লাই নাই। কথাটা বুঝতে পারছো? দেখো, এই যে এই এরিয়াতে কিন্তু ব্লাড সাপ্লাই নাই, এগুলোতে ব্লাড সাপ্লাই নাই, শুধু গোড়াতে এইখানে ব্লাড সাপ্লাই আছে। পরিষ্কার? এই ব্লাড সাপ্লাইটা এখানে যাওয়ার পরে এইখানে যে ডার্মাল প্যাপিলা আছে, ডার্মাল প্যাপিলা এ কী করে? একটা ধরো ওই পাম্পের মতো কাজ করে। যেমন ধরো গঙ্গা থেকে পাম্পে জল তোলে, দিয়ে ও জলটা ও বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, সেই টাইপের একটা এখানে কাজ করে। দিয়ে এখানে মেলানোসাইট সেলকে, কেরাটিনোসাইট সেলকে ব্লাড পুষ্টি সাপ্লাই করে। পুষ্টির মধ্যে কী দরকার? কেরাটিন তৈরি হওয়ার জন্য কিছু অ্যামাইনো অ্যাসিড দরকার, সেরিন, থিওনিন, লাইসিন, লিউসিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড দরকার। কার্বন দরকার, হাইড্রোজেন দরকার, অক্সিজেন দরকার, নাইট্রোজেন দরকার, এইগুলো দরকার। সেলেনিয়াম দরকার।
ও এখানে সাপ্লাই করে। কেরাটিনোসাইট সেল আর তোমাদের চামড়ার সেল বা লিভারের সেল সবই সেল, সবার মধ্যেই কিন্তু ক্রোমোজোম কটা করে আছে? 23 জোড়া। তোমার দেহে যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম কটা আছে? 46টা, তাই তো? 46টা ক্রোমোজোম আছে তো? তাহলে সব সেলের মধ্যে 46টা ক্রোমোজোম থাকা সত্ত্বেও সব সেল কিন্তু একই কাজ করছে না। এটা ডিফারেন্স করছে যে কোন কোষ কোন ডিএনএটা বা জিনটা এক্সপ্রেস করে আছে। তুমিই ধরো সকালে একরকম ড্রেস পরে আছো, বিকালে একরকম ড্রেস পরে আছো, রাতে একরকম ড্রেস পরে আছো, মানে তোমার চেহারা চেঞ্জ হবে, লুকিংটা চেঞ্জ হবে। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে সেলের মধ্যে 46টা ক্রোমোজোম আছে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে প্রায় 3 বিলিয়ন বেস পেয়ার রয়েছে, মানে 6000 কোটি নিউক্লিওটাইড আছে। 6000 কোটি নিউক্লিওটাইড আছে, এইগুলোকে বিভিন্নভাবে সজ্জা করানো হয়েছে, এটা আল্লাহ করেছে। তো এই 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 ডিজাইনটা প্রত্যেকটা কোষের মধ্যে আছে। এখন কোন ডিজাইনটা নিয়ে আমি কাজ করব সেটা নির্ভর করছে সেলের টাইপের উপর। লিভারের সেল একরকম কাজ করে, স্কিনের সেল একরকম কাজ করে, প্যাঙ্ক্রিয়াসের সেল একরকম কাজ করে। প্যাঙ্ক্রিয়াসের মধ্যে দেখবে আলফা সেল বিটা সেল দুটো সেলের মধ্যে 46টা আছে, কিন্তু আলফা সেল গ্লুকাগন বের করে, বিটা সেল প্যাঙ্ক্রিয়াস বের করে, ইনসুলিন বের করে। তাহলে কাজের ফারাক আছে। কোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকা সত্ত্বেও কোষের মধ্যে কোন ডিএনএটা বাইরে এক্সপ্রেসে আছে, যে ডিএনএ থেকে আস্তে আস্তে প্রোটিন তৈরি হবে, সেটা ডিপেন্ড করছে সেলের টাইপের উপর। সেলটা বিভেদীকরণ হচ্ছে। এখানে যে স্টেম সেলটা আছে, আমি পরের ছবিতে আসছি, এখানে স্টেম সেল আছে। স্টেম সেল কী করে? স্টেম সেল কন্টিনিউয়াস এই কেরাটিনোসাইট সেল তৈরি করে, আবার মেলানোসাইট সেল তৈরি করে। এই কেরাটিনোসাইট সেলে কী হয়? প্রোটিন তৈরি হয়, কেরাটিন প্রোটিন। আর মেলানোসাইট সেল তৈরি হয় মেলানিন নামক একটা রঞ্জক পদার্থ, কালো রাখার জন্য। তো এইখানে আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছে। এইখানে আসার পরে এই যে সেলটা ছিল, সেই সেলটা পুরো নষ্ট হয়ে যায়, কর্নিফিকেশন হয়ে যায়, ডেড হয়ে যায়। ওই ডেড পার্টিকেলটা এর ভিতরে ঢুকে যায় এই স্যাক্টের মধ্যে, দিয়ে এটা বাইরে বেরিয়ে আসে। এইটা হচ্ছে চুল। এটা আরও পরিষ্কার হবে, এখানে তুমি তাকাও, এই যে ডার্মাল প্যাপিলা, মেমব্রেন, দেখো এখানে একটা শীট আছে, কভার রয়েছে। এটা মেলানোসাইট সেল এখানে আছে, ঠিক আছে? তাহলে আউটার রুট শীট, এটা একটা আউটার রুট শীট, আবার ইনার রুট শীট। এইখানে গিয়ে হেয়ারটা তৈরি হচ্ছে, হেয়ার মেডুলা তৈরি হচ্ছে, কর্টেক্স তৈরি হচ্ছে, কিউটিকল তৈরি হচ্ছে। এটা হেয়ারের মূল পার্ট। পরে আরও ছবি আছে, বুঝতে পারবে। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে চুল নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। মানে চুল মানে তুলে লাগালেই চুল হয়ে যাবে এরকম ব্যাপার আর কি। চুলের গোড়াতে এই যে ডার্মাল প্যাপিলা যে জায়গাটা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চুলের যত যা আছে সব কিছু অত না ভেবে শুধু ডার্মাল প্যাপিলা এরিয়াতে যে কাজগুলো হয়, এটা যদি আমরা রিকভার করতে পারি, আমরা যদি এই জায়গাটা তৈরি করতে পারি, একটা ল্যাবে বসে যদি তৈরি করতে পারি, চুল তৈরি করা সম্ভব। কিন্তু সেটা মানুষ পারবে না। ধরো আমার ডার্মাল প্যাপিলা কিছু সেল, কিছু স্টেম সেল, কিছু মেলানোসাইট সেল, কিছু কেরাটিনয়েড সেল আমি এক জায়গায় জড়ো করে ডিজাইন করে নিচে ব্লাড সাপ্লাই দিতে লাগলাম, তাহলে সেখানে চুল হওয়া সম্ভব। যেমনভাবে মায়ের দেহ থেকে একটা ওভাম বীজ নিলাম, বাচ্চার দেহ থেকে একটা মানে ছেলের দেহ থেকে একটা বীজ নিলাম, সেই বীজ দুটো বের করে বাইরে আমি টেস্ট টিউবের মধ্যে বাচ্চা তৈরি করছি, হয় না? হয় কি না? তাহলে টেস্ট টিউবে মাটি ঢেলে দিলে বাচ্চা হবে না? টেস্ট টিউবের মধ্যে যদি মাটিকে ঢেলে দিই বাচ্চা হবে না? কেন হবে না? আর একটা টেস্ট টিউবের মধ্যে আমি কতগুলো সুন্দর সুন্দর মাটির জিনিস নিয়ে এসে ওখানে ভরে দিলাম, বাচ্চা হবে না? হবে কি হবে না? কেন হবে না? তা মানুষ তো মাটির তৈরি, কেন হবে না? আশ্চর্য ব্যাপার। কেন হবে না সেটা বলো। তা আল্লাহ বলেছেন মাটি দিয়ে মানুষ তৈরি, তো মানুষ দিয়ে কেন পারবে না? মানুষ যখন এ থেকে পাচ্ছে, তা আল্লাহ কেন পারবে না? আমরা কেন পারবো না? আল্লাহ তো সেই জ্ঞান দিয়েছে মানুষকে। আল্লাহ তো সবই তো বিজ্ঞান দিয়ে তৈরি করেছে। কোনো বিজ্ঞান ছাড়া কিছু তৈরি হয়েছে? কোনো কিছু তৈরি হয়েছে? এই যে তোমার ম্যাগনেট পাওয়ার, ম্যাগনেট চুম্বকটা তোমার ধরো আল্লাহ সৃষ্টি, তাহলে সেটা তো মানুষ তৈরি করছে। তা মানুষ কীভাবে তৈরি হয় সেই প্রসেসটা জানার পর তো আমরা টেস্ট টিউব ব্যাপী আবিষ্কার করেছি। এটা তো আল্লাহরই জ্ঞান। আল্লাহর বিশাল জ্ঞানের কিছু অংশ হয়তো ধ্যানের মাধ্যমে
অনুশীলনের মাধ্যমে জেনেছি, এটা আরও মহত্ব বোঝা গেছে যে না, আল্লাহ এত জ্ঞানী। মাটি থেকে তৈরি যদি হয়ে থাকে, আমি কথার কথা বলছি, কিন্তু হয়ে থাকে তাহলে কিছু মাটি আমি টেস্ট টিউবে ঢুকে দিলাম, বাচ্চা হবে কি? হবে? এই বলেন গো, তাহলে কথাটা ভুল বলেছে? তাহলে আল্লাহ ইসলামে কোরআনে কথা ভুল বলেছে নাকি? ভুল তো বলেনি। তাহলে আমরা বুঝতে ভুল করেছি। কথাটা বোঝা গেছে কিছু? বুঝলে কিছু? একটা মানুষকে তৈরি হওয়ার যে প্রসেস, মায়ের পেটের মধ্যে বাচ্চাকে যেভাবে ডেভেলপ করা হয়, সেই পুরো প্রসেসটা প্রত্যেকটা স্টেপকে বলা হচ্ছে। পরপর স্টেপ কী হবে পরপর স্টেপ বলা হচ্ছে। তো এই স্টেপ বলার আগে হঠাৎ করে সেই কোথায় মাটি পড়ে আছে সেখানে চলে গেল কেন? ভাবার বিষয় আছে। যাক, সেটা তো বলার বিষয় নাই। তো আমাদের কিছু মনে করবেন তো? হ্যাঁ, শোনো, ব্যাপারটা হচ্ছে তা না, মানে অ্যারাবিক গ্রামার আবিষ্কার হয়েছে 8ম শতাব্দীতে। আমি একটু বলে দিই 10 মিনিট ব্রেকে। 8ম শতাব্দী। আর কোরআন নাজিল হয়েছে কত? 7ম শতাব্দী। কোরআনের পরেও 100-150 বছর অ্যারাবিক গ্রামারটাকে মানুষকে বোঝানোর জন্য কিছু মহাদ্দেশ মহাক্কিক ওরা অ্যারাবিক গ্রামারটাকে ডেভেলপ করেছে বোঝার জন্য। এখন কোরআনে যে শাব্দিক শব্দগুলো ইউজ করা হয়েছে সেগুলো তো তখনকার মানে সমাজে প্রচলিত কিছু গুরুগম্ভীর শব্দ, যেগুলো হয়তো আমি এখন তোমাকে বলি কিংকর্তব্য বিমূঢ় মানে কি? কিংকর্তব্য বিমূঢ় মানে কি? মানে এটা তুমি এরকম কিছু কথা তখন যেটাকে ওইভাবে মানে তখন এই জিনিসটাকে ওর থেকে ভালোভাবে বোঝানো সম্ভব ছিল না। এগুলো মুতাশাবিহা ছিল, মানে তখন মানুষ বুঝতে পারতো না, অস্পষ্ট। তো অস্পষ্টই থাক, আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর পথে চলা। তো অস্পষ্ট কথাগুলো মানুষ যখন জানবে, আল্লাহ যখন জ্ঞান দেবে, তখন মানুষ বুঝবে। তো কিছু কিছু ওয়ার্ড আছে মানুষ সৃষ্টি সম্পর্কে, কোরআনে অনেক কথা আছে। আমি যখন মেডিকেলের স্টুডেন্ট, মানে আমার সৃষ্টি সম্পর্কে জানতে হবে, মেডিকেল স্বাস্থ্য সম্পর্কে। তো ওইগুলো জানতে গিয়ে দেখছি মানে মাটির কথা, মানে লেখা আছে মাটির কথা, হঠাৎ করে তারপর জাম্পিং করে চলে যাচ্ছে লুৎফার কথা। তো মাঝে এত বড় গ্যাপ কেন? লুৎফার পরে বলছে আমি আলাকা তৈরি করছি, আলাকার পরে মুজগা তৈরি করছি, মুজগা থেকে তখন আমি তাকে বিভিন্ন প্রাণীকে বিভিন্নভাবে তৈরি করছি, যা যেরকম মানুষ, যা যেরকম সৃষ্টি সেরকম তৈরি করছে। মাঝে এত বড় গ্যাপ কেন হয়ে গেল? মাটি থেকে হঠাৎ করে এই জাম্প করে এতে চলে গেল, নুৎফা কেন চলে গেল? তাহলে এটা তো একটা উল্টোপাল্টা কথা হয়ে গেল না? তাহলে আমি ওই যে তোমার সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত দেখবে পর স্টেপ দেওয়া আছে। তো আমি যেটা অনেক স্টাডি করে দেখলাম যে তুরাবন মানে মাটি না, তুরাবন মানে হচ্ছে জায়গট। জায়গট মানে হচ্ছে ওইখানে দেখবে একটা এক্সাম্পল আল্লাহ দিয়েছে যে মাটির তলে যখন মানে মাটি যখন শুকনো থাকে কিছু গাছ হয় না, কিন্তু যখন আবার আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন সেই বীজ থেকে আবার গাছ হয়। মানে এই বীজের মধ্যে কি থাকে? বীজের মধ্যে জায়গট থাকে, বীজের মধ্যে জায়গট থাকে। তাহলে ওই জায়গটটা আস্তে আস্তে আবার গাছের প্রোগ্রাম তৈরি করছে। মানে জায়গটটা হচ্ছে একটা প্রোগ্রাম অফ লাইফ। একটা মানুষ কীরকম হবে, কীরকম ডিজাইন হবে, কীভাবে ডেভেলপ হবে, পুরো প্রোগ্রাম অফ লাইফ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। মানে আমি মানুষ তৈরি হয়েছি, তাই মানুষ তৈরি হওয়ার জন্য যে প্রোগ্রামটা দরকার, যে ডিএনএ কোড দরকার, সেটা পুরো ওই মায়ের দেহের হাফ, বাপের দেহের হাফ নিয়ে একটা জায়গট তৈরি হয়, সেখান থেকে মানুষ তৈরি। এবার জায়গট তৈরি হলো, জায়গটটা যখন মিলিত হলো তখন সেখান থেকে 8টা-12টা সেল হলো, দিয়ে একটা ড্রপলেট তৈরি হলো, মানে একটা নুৎফা তৈরি হলো। সেটাকে নিরাপদ জায়গায় ঢোকানো হলো কোথায়? ইউট্রাসে তখন আলাকা তৈরি হলো, আলাকা দেখেন কী হলো? মুজগা তৈরি হলো। মুজগা তখন এই মুজগা পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর স্টেপ এক সেম। এরপরে মুখাল্লাকা মানে বিভিন্ন প্রাণীর যেরকম আকার সেইভাবে তাকে তৈরি করা হয়। তো জায়গট মানে মানে মাটি না, কিন্তু মাটির কথা কখনো আমি দেখতে পাচ্ছি না। মাটি থেকে যদি হয়ে থাকে, মাটির বেশ তো সিলিকন। আচ্ছা, মাটিকে পোড়ালে কি হয় গো আশিক? মাটিকে পোড়ালে কি হয়? ইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর মাটির বেশ কি? সিলিকন। তো মানুষকে পোড়ালে কি হয়? ছাই হয়ে যায়। ছাইয়ের বেশ কি? কার্বন। কার্বন তো। তাহলে মানুষ যদি মাটির হয়ে থাকে, তাহলে মানুষকে পোড়ালে তো মাটির ইটের মতো শক্ত হয়ে যাওয়ার কথা ছিল, তা তো হলো না। তাহলে আমাদের বুঝার ভুল হয়েছে। আমি কি বুঝতে পারলাম? বুঝতে পেরেছ কিছু? আব্দুল্লাহ বুঝতে পেরেছ? কী বুঝলো বলেন? এ বলেন, আমাদের হাসান ভাই বলেন, কি বুঝলেন? বলেন কি বুঝলেন? কাহার বলো তো, কাহার? উপাদান থাক না, আল্লাহ তো একটা স্টেপ বলছে, পরপর স্টেজগুলো বলছে। তো হঠাৎ করে
মাটি ধরো মাটি থেকেই হলো ভাবলাম, তা মাটি থেকে মাটির নির্যাসগুলো গাছ নিচ্ছে, গাছ সেগুলো ফল ফসল তৈরি করছে, ফল ফসলগুলো আমি খাচ্ছি, খাওয়ার পরে আমার পেটের মধ্যে আবার সেগুলো ভেঙে ভেঙে হজমের জন্য তৈরি হচ্ছে, দিয়ে রক্তে যাচ্ছে, রক্ত থেকে আবার ধরো টেস্টিসে বা ওভাবে যাচ্ছে, সেখানে বিভিন্ন প্রসেসে অনেক রকম স্টেপ, একটা কোষ থেকে আবার ভেঙে হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি হচ্ছে, তারপরে সেটা স্টোর হচ্ছে, তারপরে সেটা ইজাকুলেশন হলে ইমিশন হওয়ার পরে সেটা তখন বাচ্চা হচ্ছে, সেটা হওয়ার জন্য আবার 20 বছর ওয়েট করতে হচ্ছে। মাঝে এত লম্বা স্টেপ কেন গ্যাপ দেবে, আমার ওটাই আমার কথা। মাঝে একটা লম্বা একটা স্টেপ, একটা লম্বা রাস্তা হঠাৎ করে গ্যাপ দিবে কেন, আমার কথা এটাই। হ্যাঁ লেখা আছে তো, লেখা আছে তো। হ্যাঁ কে বলছে লেখা সবই আছে, আমরা বুঝতে পারি না। অনেক কিছু সবই লেখা আছে, আমাদের একটু বুঝতে হবে, মানে বিজ্ঞান জ্ঞান মহাকাশ জ্ঞান সব জ্ঞান দিয়ে বুঝতে হবে। তুমি আরবিটা বলো, বাংলা বলো না, আরবি বলো। আরবিটা বললেই হ্যাঁ, আমি ওইটাই বলছি, আমাদের জানতে হবে, আরবিটা বুঝতে হবে। যাক, তোমাদের মাথায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, তোমরা ভাববা। আচ্ছা দেখো, আমাদের সমস্যা কী কী হয়, চুল পড়ে যায়, চুল পাতলা হয়ে যায়, চুল ভেঙে যায়, তাই তো? আচ্ছা, এটা কতদিন থেকে ভাঙছে, হঠাৎ করে ভাঙছে, হঠাৎ করে যেমন ধরো একটা বাচ্চা, একটা মেয়ের বাচ্চা হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওটা আসছি, হঠাৎ করে চুল পড়ছে, মানে ধরো বাচ্চা হওয়ার পরে পোস্টপার্টাম পিরিয়ডে একদম র্যাপিড হেয়ার লস হচ্ছে, এটা হয় অনেকের, হয় তো? কেন হয়? চুল আসছে। তোমরা এর সঙ্গে দেখো, হেয়ার লসের সঙ্গে কী কী থাকতে, পুরো এরিয়া মাথা চুল পড়ে যেতে পারে, লোকাল জায়গায় পড়তে পারে, এগুলো একটু পড়ে যাও, দেখে যাও। ড্রাগ হিস্ট্রি কোনো ওষুধ খাচ্ছে কিনা, এগুলো আমাদের মেডিকেল পুরো ডিটেলস বলা আছে, এত বলবো না তোমাদেরকে, তোমাদের যেটুকু হলে কাজে দেবে সেটা দেবো। দেখো এখানে একটা কথা দেখো, দ্য হেয়ার ফলিকল ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ম্যামাল, সার্ভ অ্যাজ এ ইউনিক মিনি অর্গান। মিনি অর্গান মানে এটা ধরো এটা একটা অর্গান টাইপের, যেমন চোখ একটা অর্গান, নাক একটা অর্গান, তারপরে তোমার হচ্ছে কান একটা অর্গান, হার্ট একটা অর্গান, সেরকম এইটা একটা মিনি অর্গান। মানে এখানে এতগুলো কাজ হয় তুমি কল্পনা করতে পারবে না, এর উপর বিশাল বড় বই আছে। আচ্ছা, ইন হিউম্যানস হেয়ার হ্যাজ ভেরিয়াস ফাংশনস সাচ অ্যাজ প্রোটেকশন এগেনস্ট এক্সটার্নাল ফ্যাক্টর, sebum, apocrine, sweat glands, pheromones, pheromones production and thermoregulation. The hair also plays important roles for the individual's social and sexual interaction. এই জায়গাটার জন্য মানুষের যাহাই প্রবলেম, বিশাল প্রবলেম, এই জন্য 3000 কোটি টাকার ব্যবসা হয় প্রতি বছর, 3000 কোটি টাকার ব্যবসা হয়। চুলের মধ্যে কী কী পার্ট আছে দেখো, অ্যানোজেন, ক্যাটাজেন, টেলোজেন, এক্সোজেন, ক্যানোজেন, ক্লাভ হেয়ার, ল্যানিগো হেয়ার, ভেলাস হেয়ার, টার্মিনাল হেয়ার। এই ল্যানিগো হেয়ার কোনটা? ধরো একটা বাচ্চার জন্মানোর পরে গায়ে কিছু সাদা সাদা রোম থাকে না, থাকে তো, ওটা ল্যানিগো হেয়ার। আর যেগুলো পাতলা দেখবা সেই সুতোর মতো থাকে সেগুলো ভেনাস হেয়ার, ভেলাস হেয়ার। তারপর কেনোজেন কোনটা? অ্যানোজেন হচ্ছে গ্রোথ স্টেজ অফ হেয়ার ফলিকল সাইকেল, যেখানে সেলটা বড় হচ্ছে, মানে চুলটা তৈরি হচ্ছে, ওটা অ্যানোজেন। ক্যাটাজেন যেখানে ওই যে পুরো কেরাটিনোসাইট মেলানোসাইট ধ্বংস হয়ে শুধু প্রোটিনটা বার করছে আর মেলানিনটা বার করছে, সেটা হচ্ছে ক্যাটোজেন। টেলোজেন যেটা বাইরে পড়ে আছে, টেলোজেন। এটুকু দেখো, তোমাদের হিজামার জন্য যেটুকু দরকার সেটুকু বলে দেবো। এই যেগুলো দেখছো, এইগুলা হচ্ছে হেয়ার ফলিকল স্টেম সেল, মানে এখান থেকে স্টেম সেল তৈরি হয়, মানে এইটা প্লুরিপোটেন্ট সেল। স্টেম সেলের স্পেশাল ক্যারেক্টার হচ্ছে স্টেম সেল যে কোনো সেলের মধ্যে কনভার্ট হতে পারে, বাইরেকার বিভিন্ন ফ্যাক্টর অনুযায়ী কেরাটিনোসাইট সেলে তৈরি হতে পারে, মেলানোসাইট সেলে কনভার্ট হতে পারে, অন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে, তোমার হচ্ছে যে কোনো সেলে কনভার্ট হতে পারে। এই সেলটা থেকে তোমার বেসিক্যালি এই জিনিসগুলো তৈরি হয়। তো এইখানে কি আছে, হেয়ার জার্ম, ডার্মাল প্যাপিলা, এই জায়গাটা হচ্ছে চুলের গোড়া, বুঝা গেল? এটুকু মাথায় রাখো। তারপরে চলে আসছি এবার এটা। এবার ধরো আমি আগের ছবিতে দেখলাম এইখানে ব্লাড সাপ্লাই আছে,
তাহলে ব্লাড সাপ্লাই যদি এখানে কোনোভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? ধরো আমি বললাম যে এইখানে রক্ত সাপ্লাই কমে গেল, তাহলে এই জায়গাটা কি হতে পারে? শুধু এইটুকু ভাবো, অত ডিপে আমাদের যেতে হবে না। আমার এখানে ধরো ব্লাড সাপ্লাইটা কমে গেল, তাহলে এই জায়গাটা কি হবে? আমি এতক্ষণ ধরে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে চুল তৈরি হওয়ার যে জায়গা গোড়া সেটা হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল একটা কারখানা, যেখানে নিচে থাকে একটা সাপ্লাই ঘর, ডার্মাল সেল থাকে, যেখানে চুলটা গজায় তৈরি হয়। চুল তৈরি হওয়ার যে সেলগুলো দরকার, কেরাটিনোসাইট, মেলানোসাইট, সেগুলোও তৈরি হয়। তো সেই জায়গাতে শুধুমাত্র রক্ত সাপ্লাইটা থাকে ক্যাপিলারি দিয়ে। সেই রক্ত সাপ্লাইয়ের জায়গাটা যদি আমি ব্লক করে দিই, ডার্মাল প্যাপিলা যেখানে রক্তটা সাপ্লাই হচ্ছে সেই জায়গাটা যদি ব্লক করে দিই, তাহলে কী হবে? তাহলে সে রক্ত পাবে না, পুষ্টি পাবে না। মানে চুলকে তৈরি হওয়ার জন্য তো কাঁচামাল দরকার। কাঁচামাল কী দরকার? বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দরকার, মানে যেখান থেকে প্রোটিন তৈরি হবে। তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ভিটামিন দরকার, মিনারেল দরকার, যেগুলো দরকার, অক্সিজেন দরকার, কার্বন দরকার, হাইড্রোজেন দরকার, সব কিছু দরকার। এখন সেগুলো যাবে না। তাহলে যাবে না মানে কি, এই সেলটা কী হবে? নষ্ট হয়ে যাবে। আর এই যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকিগুলো কী হবে? নষ্ট হয়ে যাবে। তো বাকিগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে চুলটা থাকবে? কী হবে? চুলটা পড়ে যাবে, উঠে চলে যাবে। এইটুকু তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে যদি ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে কী হবে? চুলটা পড়ে যাবে। এখন আমার বলো, এই যে ব্লাড সাপ্লাই কখন কম হতে পারে, যেটা তোমরা এতদিন পড়ে এসছো, একটা হেয়ার ফলিকলের গোড়াতে রক্ত সাপ্লাই কম হতে পারে কখন? একটা শিরাতে রক্ত যাচ্ছে, আর্টারি দিয়ে একটা রক্ত যাচ্ছে, এই রক্ত সাপ্লাইটা কম হতে পারে কখন? আমরা পড়েছি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছি, তো সেখান থেকে বলো দেখি, আইডিয়া করে বলো কী কী পড়েছো। একটা রক্তের মধ্যে, ভেনের মধ্যে, আর্টারির মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে কখন? এক নম্বর হচ্ছে ব্লাডের ডেন্সিটি বাড়লে হতে পারে। দুই হচ্ছে ওই শিরাটা কুঁচকে গেলে হতে পারে। তাই এবার ব্লাড ডেন্সিটি কখন বাড়তে পারে বলো? ব্লাড ডেন্সিটি বাড়াতে অনেক ক্লাস হয়েছে, বলো দেখি কে বলতে পারবে। আচ্ছা একটা করে কারণ বলেন তো। নুহু ভাই বলেন একটা কারণ। হ্যাঁ, নুহু ভাই আমার উপর রাগ পেতেছে, বলেন। হ্যাঁ, রক্তের ডেন্সিটি বেড়ে যাবে, তার একটা কারণ বলেন। আচ্ছা হাসান ভাই বলেন একটা। ফাস্ট ফুড। আর তারপরে বলেন, তারপরে ভাই বলেন। আশিক বলো। প্লাস্টিক, হেভি মেটাল। হ্যাঁ, সাইদ বলো। হেভি মেটাল বেশি হলে। আর জামাল? ভেরি গুড। তারপরে তুমি বলো। হ্যাঁ বলো, একটা করে বলো না, পড়েছো তো সব, বলো। তারপরে কাহার বলো। গুড গুড। তারপরে তুমি বলো। না, আমি দেখলাম যে আপনারা কতটা মনোযোগ দিয়ে জানছেন ব্যাপারটা। ব্লাড ডেন্সিটি বাড়বে কখন? আমার ব্লাডে থাকা যে কোনো নর্মাল মলিকুল যদি এক্সেসিভ হয়, অথবা আনওয়ান্টেড সাবস্ট্যান্স যদি বাইরে থেকে বেশি ঢোকে, আর সোজা কথা, লিভার তো আমাদের মেন কাজটা করছে, মানে স্ক্রিনিংটা করছে। এখন লিভার যদি কনজেস্টেড হয়ে যায় তো করতে পারবে না। আমরা যে খাবারগুলো খাচ্ছি সবই তো পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড এগুলো ভরা আছে। ওষুধ খাচ্ছি প্রচুর, ওষুধে কেমিক্যালস আছে। হ্যাঁ, এসো, প্রচুর ওষুধ খাচ্ছি, সে ওষুধের কেমিক্যাল সেগুলো লিভারে ঢুকছে। তারপরে আমরা যাবতীয় আসবাবপত্র যা ইউজ করছে তার কেমিক্যালগুলো ঢুকছে, সবগুলো তো লিভারে ঢুকছে। তো লিভারে গিয়ে লিভার যখন কনজেশন হয়ে যাচ্ছে, লিভার ব্লাডকে ফিল্টার করতে পারছে না। এরকম একটা কন্ডিশনে ব্লাড মোটামুটি ডেন্স হয়ে আছে। এখন হঠাৎ করে আমার যদি ক্রনিক স্ট্রেস থাকে লাইফে, যদি আপনার ক্রনিক স্ট্রেস থাকে, মানে লাইফ লং একটা দুশ্চিন্তা যদি থাকে, তাহলে ব্লাডে কোন হরমোন বেশি থাকবে? এপিনেফ্রিন আর কর্টিসল। এবার এপিনেফ্রিন কী করে? এপিনেফ্রিন বেসিক্যালি যে কোনো ভেসেলকে কী করে? কনস্ট্রিক্ট করে, চুপকে দেয়, তাই তো? এখন ধরো একটা ছেলে বা মেয়ের লাইফে খুব স্ট্রেস আছে, দুশ্চিন্তা আছে, তাহলে ওই ব্লাডে সবসময় হাই লেভেল অফ এপিনেফ্রিন থাকছে। তাহলে ক্রনিক স্ট্রেস থাকার জন্য যে কোনো ভেসেলের ক্যালিভারটা ছোট হয়ে যায়। তার সঙ্গে ব্লাড অলরেডি আগে থেকে একটু ডেন্সিটি বেশি হয়ে আছে। তাহলে ক্যালিভার ছোট হয়ে গেল, ব্লাড ডেন্সিটি ছিল, তাহলে কী হবে? ব্লাড সাপ্লাইটা কী হবে? কমে যাবে। তো হঠাৎ করে কোনো একটা জায়গায় ব্লাড সাপ্লাই যদি কমে যায়, সেই জায়গায় কাজ বন্ধ হয়ে যাবে। কাজগুলো বন্ধ হয়ে গেলে কী হবে? যে নর্মাল ফাংশন করছিলো সেগুলো বন্ধ হয়ে যাবে।
এবার মাথার মধ্যে শুধুমাত্র এই অংশটুকু কেন হয়? মাথার টিকিয়ে সামনেটুকু বেশি হয় ছেলেদের, কেন হয় না? কারণ ব্লাড সাপ্লাই করার জন্য যে ফোর্সটা দরকার হার্টকে দিতে হয়, সেই ফোর্সটা সবথেকে কম কোথায় যায়? মাথার টিকিতে। যখন মানুষ দাঁড়িয়ে আছে তখন অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে আমাকে কাজ করতে হচ্ছে, গিয়ে মাথার টিকিতে ব্লাডটা সাপ্লাই করতে হচ্ছে। এই ব্লাডের সবচেয়ে ফ্লো, হার্টের যে পাম্পিং পাওয়ারটা সবচেয়ে কম হয় মাথার এই টিকিতে। তাহলে ওই সিচুয়েশন তৈরি হলে ব্লাড ফ্লো এই জায়গাতে সবচেয়ে কম হয়ে যাবে, আর সব থেকে কম হলে এখানকার হেয়ার লসটা সবচেয়ে বেশি হয়। মানে এই নয় যে আমার এই কন্ডিশন তৈরি হয়েছে বলে দাড়ি সব খুলে পড়ে গেলে, এরকম তো হয় না, মাথার চুলটাই পড়ে যায়, বা পায়ের পাতার চুল, মানে পায়ে যে চুল আছে সেগুলো খুলে পড়ে যায়, তা তো হচ্ছে না। তাই আমার মাথার টিকি কেন হচ্ছে? মাথার টিকিতে এই জন্যই হচ্ছে যে মাথার টিকিতে সিস্টেমিক প্রেশারটা সব থেকে কম। এছাড়াও আমাদের মাথার এই ফ্রন্টাল এবং এই মিডিল ভার্টেক্স এরিয়াতে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে, অন্য কোথাও নাই। মানে যে তোমার এপিনেফ্রিন হরমোন যে কাজ করবে, সেই কাজ করার যে হরমোনটা, সেটা কিন্তু অন্য এই সব জায়গাতে নাই, এখানেই আছে। ফলে কী হচ্ছে, আরও বেশি পরিমাণে ওখানে হেয়ার লস হচ্ছে। এছাড়া আমাদের টেস্টোস্টেরন বা হচ্ছে মেয়েদের ইস্ট্রোজেন, এই জাতীয় হরমোনগুলোও ওর যে রিসেপ্টর সেগুলো এখানেই থাকে। ফলে এই জায়গাতে আলটিমেট কী হচ্ছে, ওই কন্ডিশন ক্রনিক স্ট্রেস তার সঙ্গে ব্লাড ডেন্সিটি যদি বেশি থাকে, তাহলে এইখানে ওই হরমোনের কাজটাও কমে যাচ্ছে। তাহলে হরমোনের কাজ কমে গেল, তার সঙ্গে ব্লাড ডেন্সিটি বেশি, আবার ক্রনিক স্ট্রেস, সবগুলো একসঙ্গে মিলিয়ে যখন এক জায়গায় পুঞ্জীভূত হয়ে যায়, তখন এখানকার হেয়ার ফলগুলো ডার্মাল প্যাপিলা এরিয়াতে ব্লাড ফ্লো যখন কমে যাবে, তখন চুল তৈরি হওয়া কমে যাবে এবং চুল পড়ে যাওয়া বেড়ে যাবে। দেখো, এই যে adrenaline from emotional events and life stressor can have a major impact on the health of your hair. When you experience a painful situation or serious hardship, adrenaline floods your system, affecting your liver, skin and hair. Under stress, your hair may develop a straw-like structure and fall out. These symptoms can occur after a hardship takes place and may continue for a period of time unless you provide your body with the নারিশমেন্ট অ্যান্ড সাপোর্ট ইট নিডস। মানে কি বোঝালো? অনেক স্ট্রেস এসলো, স্ট্রেসের জন্য চুল, লিভারের সমস্যা হলো, স্কিনে হলো, হেয়ারে হলো। হার্টশিপ বলতে কি হার্টশিপ হতে পারে? হলো আমার সিস্টেমে একটা ইনফেকশন হয়েছে, আমার ব্লাডে, আমার দেহের মধ্যে একটা প্রচণ্ড ইনফেকশন হয়েছে, জ্বর হয়েছে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম এবং আমি অনেকদিন পড়ে থাকলাম। তারপরে যখন উঠে আসবো দেখবে তখন কিন্তু চুল পড়া শুরু হবে। মেয়েদের যেমন বাচ্চা হওয়ার পরে প্রচণ্ড স্ট্রেস থাকে, বাচ্চা হওয়ার কিছুদিন পরে দেখবে চুল পড়া শুরু হয়ে যায়। আবার তুমি কোনো একটা বিশাল বড় কাজ করলে, কাজ করার পরে এত মানসিক চাপ, সব কিছু কাটিয়ে এসার পরে দেখছো চুল পড়া শুরু হয়ে গেল, হয়। তাহলে যে কোনো হার্টশিপে এই এপিনেফ্রিন হরমোন বেশি হওয়ার জন্য চুল পড়া কিন্তু হয়। এটাকে বন্ধ করার জন্য কি করতে পারি? হার্টশিপ কমাতে পারি। হার্টশিপকে আমি স্ট্রংলি ডিল করতে পারি, স্মুথলি ডিল করতে পারি, স্ট্রেসটাকে আমি ম্যানেজ করতে পারি। তার সঙ্গে এই স্ট্রেস হরমোন যেখান থেকে তৈরি হয়, এপিনেফ্রিন গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটাকে আমি সাপোর্ট দিতে পারি। কীভাবে দিতে পারি আসছি। ওই এপিনেফ্রিন গ্ল্যান্ডটাকে আমি কীভাবে সাপোর্ট দিতে পারি? যেখান থেকে এপিনেফ্রিন হরমোন তৈরি হয়, কোত্থেকে তৈরি হয় আজমা? অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে। সেই গ্ল্যান্ডের কোন জায়গা থেকে তৈরি হয়? মেডুলা থেকে। তো সেই জায়গাতে যে সেলগুলো আছে সবসময় ওই হরমোন তৈরি হচ্ছে, যখন আমার দেহে স্ট্রেস আসছে ও তৈরি হয়ে পুরো বডিকে তৈরি করছে। আমি এক্সাম্পলটা কীভাবে দেবো? সাপোজ ধরুন কোনো একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আপনি কোনো একটা ফুলের বাগানে গেলেন, তো মনটা কেমন হয়? প্রশান্তি লাগে না? নো ভাই, মনটা শান্ত হয়ে যায় তো। এখন অন্য একটা দিন আপনি সকালবেলা উঠে একটা বাঁশ বাগানে গেছেন, সব যা নোংরা গুয়ে ভর্তি, মনটা কেমন হবে? তাহলে আমি বাহির থেকে যে সেন্সটা নিচ্ছি তার সাপেক্ষে আমার দেহের মধ্যে একটা ইমোশন তৈরি হয়েছে, একটা ভালো একটা খারাপ, তাই তো? এই যে ইমোশনটা ভালো এবং খারাপ হলো, এটা কেন হলো? আমার দেহের মধ্যে একটা ইমোশনাল চেঞ্জ হলো। প্রথম দিন ভালো হলো, দ্বিতীয় দিন খারাপ হলো। তাহলে ইমোশনাল চেঞ্জটাই, যে বিভিন্ন ইমোশনের প্রকাশ কে করছে দেহের মধ্যে? এই হরমোনটা তৈরি করছে, এই এপিনেফ্রিন হরমোনটা তৈরি করছে। এটা আবার 56 রকমের হয়, একরকম না, 56 রকমের, বিভিন্ন রেসপন্সে, বিভিন্ন ইমোশনে, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন টাইপের তৈরি হয়।
যখন যে টাইপের তৈরি হবে সেই টাইপের ইমোশন আপনার দেহে তৈরি হবে। তাহলে আমার লাইফে যদি কন্টিনিউয়াস, এবার কিছু পজিটিভ থাকে কিছু নেগেটিভ থাকে, যেগুলো ভালো ইমোশন তার সাপেক্ষে যে হরমোনটা তৈরি হয় সেটা আমার বডির মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আর যেগুলো নেগেটিভ হলো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এইগুলো যদি কন্টিনিউয়াস দেহের মধ্যে থাকে তাহলে আবার সমস্যা। এই জন্য এই হরমোনকে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কাজ করে। যেমন দেহের মধ্যে পরীক্ষা, কালকেই পরীক্ষা, আজকে আমার পুরো বই শেষ করতে হবে, রিভাইজ দিতেই হবে, তাহলে আমার ঘুম খাওয়া সব ছেড়ে দিয়ে শুধু বই নিয়ে পড়ে আছে। তাহলে একটা আমাকে এই যে প্রচণ্ড শক্তি দান করছে কে? আমার মনের দেহের মধ্যে এই যে শক্তিটা লাগবে এটা কে দান করছে? ওই হরমোনটা দান করছে। তাহলে এই বডিকে তৈরি করার জন্য দেখবে যারা অ্যাথলেট হয়, যারা খেলোয়াড়, দেহকে শক্তিশালী করার জন্য খেলার আগে অনেক সময় ডোপ নেয়। ডোপ মানে কি? এই হরমোনটা নেয়। এই হরমোনটা নিয়ে দেহটাকে শক্তিশালী করে, দেহ বিশাল বলে ছুটতে পারে। মানে আমার এই গ্ল্যান্ডটা, এই হরমোনটা আমার বডিকে ব্যাপকভাবে এনার্জাইজ করতে পারে, আমার দেহকে মনকে প্রচণ্ড শক্তিশালী তৈরি করতে পারে। আপনি ধরুন একদম দুর্বল মানুষ, হঠাৎ করে হাঁটছেন রাস্তা দিয়ে, সামনে একটা সাপ পড়ে গেল, তা আপনি দুর্বল লোক হেঁটে যেতে পারেন, আপনাকে ধরে নিয়ে যেতে হয়, সেই লোক দেখবেন ওসব লোক ফোক লাগবে না, নিজে ছুটে পালিয়ে গেল হয়। তাহলে সেই শক্তিটা এলো কোত্থেকে? ওই হরমোন থেকে। তাহলে বিভিন্ন রেসপন্স থেকে এই হরমোনের তৈরি হওয়ার বাড়া কমা আছে। আমার চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জিভ দিয়ে, স্কিন দিয়ে যে সমস্ত সেন্সগুলো পাচ্ছি, যেগুলো রেসপন্স পাচ্ছে, তার সাপেক্ষে আমার বডির মধ্যে কিছু রিয়াকশান হয়। সেই রিয়াকশানে যে হরমোনটা তৈরি হয়, সেই হরমোনটা পুরো বডিকে অ্যাডপ্ট করে যে ওকে এই জায়গায় এইভাবে তৈরি হতে হবে। তো সেই সময় এই হরমোনটা দরকার। এই জন্য ফাইট করতে তৈরি করে, মানে ফাইট হয়ে গেল, এবার ওই সেই জায়গাটা কাজ ফিনিশ, আর কোনো কাজ করতে হবে না, কাজ শেষ হয়ে গেছে। তাহলে এখন কী হবে? ওই হরমোনটা দরকার নাই, কারণ বেশি অতিথি, একটা কথা আছে না, গেস্ট। আপনার বাড়িতে একটা মেহমান এসছে বেড়াতে, সাপোজ ধরুন আপনার বাড়িতে আপনার ধরুন কোনো একটা আত্মীয় বেড়াতে এসছে, ঠিক আছে? তো আপনি বেজায় খুশি, বিশাল খুশি, মানে এই বিরিয়ানি, পোলাও, এটা সেটা করিয়ে বিশাল আনন্দ। এই যে এসছে সেও খুব আনন্দিত। 2 দিন গেল, বেড়ানো হলো, 3 দিন হলো, ওই অতিথি বলছে আর যাওয়ার নাম করছে না। 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন হচ্ছে, তাও যাচ্ছে না। আপনি তখন, আপনারও তখন মন মেজাজ খারাপ, আপনি আর খাওয়া দাওয়া সেরকম করাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু ও বুঝতে পারছে না, ও যেতে চাইছে না। আপনি তখন বেরাগ হয়ে গেলেন যে কবে যাবে, এ তো আর যাচ্ছে না, মুশকিল হয়ে গেল। তো মেহমান আসলে প্রথম খুব ভালো লাগে, কিন্তু বেশি দিন থাকলে কি হয়? বিরক্তি লাগে, ক্ষতি হয়। তো এই হরমোনটা হচ্ছে আমাদের দেহের মেহমান। এইটুকুই কনসেপ্টটা মাথায় রাখো। এই হরমোনটা আমাদের দেহের মধ্যে মেহমান হিসেবে কাজ করে। যখন দেহের জন্য প্রয়োজন তখন আসবে, কাজ ফাজ সব করে দেবে, কাজ হয়ে যাবে, ও উড়ে চলে যাবে, ফ্লাইট মানে প্লেনে করে উড়ে চলে যাবে, আর থাকবে না। যদি ইনকেস থেকে যায় তাহলে তোমার ওই বিরিয়ানি রান্নার হবে না, তখন ও সমস্ত কোষগুলোকে ধ্বংস করে দেবে, আমার দেহের ইমিউনিটি কমিয়ে দেবে, আমার দেহের মধ্যে লিভারের ফাংশন কমিয়ে দেবে, কিডনির ফাংশন কমিয়ে দেবে, চোখের ফাংশন কমিয়ে দেবে, ব্রেনের নিউরো ট্রান্সমিটার কমিয়ে দেবে, ডিপ্রেশন চলে আসবে, অ্যাংজাইটি চলে আসবে, ইনসমনিয়া চলে আসবে, এবং এই যে হেয়ার ফলিকুলার ব্লাড প্রত্যেকটা ভেসেল করে কনস্ট্রিক্ট করবে, ব্লাড ফ্লো কমিয়ে দেবে, এছাড়া রক্তের ডেন্সিটি বাড়িয়ে দেবে, নানা রকম সমস্যা তৈরি করবে। তাহলে এই হরমোনটা যদি কন্টিনিউয়াস ব্লাডের মধ্যে থাকে তাহলে আমার দেহের মধ্যে নানাবিধ মেটাবলিক, ফিজিওলজিক্যাল, কেমিক্যাল, অ্যানাটমিক্যাল প্রবলেম তৈরি হবে। তাহলে এ মেহমান হলেও খুবই ভালো, এ না থাকলে তুমি আবার ছুটতে পারবে না, পরীক্ষার আগে তুমি রাত জেগে পড়তে পারবে না, কিন্তু এ আবার বেশি থাকলে তুমি আবার এমন একটা জায়গায় চলে আসবে তুমি ডিপ্রেশনে ঘুমাতেই পারবে না। তাহলে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসমনিয়া, ব্লাড ডেন্সিটি হাই হওয়ার জন্য যা যা প্রয়োজন, যা যা সমস্যা, সব কিছু হতে পারে এই হরমোনের জন্য। তা সেই হরমোনটা তৈরি হয় আমাদের কিডনির উপরে যেটা গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, সেখান থেকে তৈরি হয়। সেই গ্ল্যান্ডটা এই কন্টিনিউয়াস যদি হরমোন তৈরি করতেই থাকে তাহলে ওই হরমোনটা একটা রিজার্ভ আছে। আমার বাড়িতে 2 কেজি হাঁড়ির চালে ভাত হয়েছে, এখন যদি বাড়িতে 50টা লোক আছে তো হাঁড়িতে কি পুজোবে? ভাতে কি পুজবে? পুজবে না। তাহলে আমাকে ওই গ্ল্যান্ডে যতটুকু সেল দিয়ে হরমোনটা তৈরি হওয়ার ক্যাপাসিবিলিটি রয়েছে তার থেকেও দেহের মধ্যে বেশি প্রয়োজন হচ্ছে। তাহলে কী হবে? তাহলে একটা সময় গিয়ে ওই হরমোনের গ্ল্যান্ডটা এক্সস্টেড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ওই এক্সস্টেড যখন হয়ে যাবে তখন দেহের মধ্যে আরও সমস্যা তৈরি হবে, মানে সে একদম ফ্যাটিক হয়ে যাবে, মানে সে ক্লান্ত, সে ধরুন উঠে বসতেও পারবে না, আবার বসে যে একা একা বাথরুম যাবো তাও পারবে না। অনেক পেশেন্ট আছে না যে তোমার দেহের মধ্যে কোনো অসুখ পাওয়া যাচ্ছে না কিন্তু সে এত দুর্বল,
যে হেঁটে বাথরুমেও যেতে পারে না। বয়স্ক লোক হয়ে গেলে এই সমস্ত গ্ল্যান্ডগুলো যেহেতু মানুষ বয়স হয়ে গেলে কী হয়, সবগুলো দুর্বল হয়ে পড়ে। ওই গ্ল্যান্ডটা যখন এক্সস্ট হয়ে যায় তখন মানুষের দেহের শক্তি থাকে না। মানে ওর দেহের চোখ, কান, হাত, পা সবই আছে, কিন্তু দেহের শক্তি নাই। ও শক্তি দিয়ে যে হেঁটে যাবে সে ক্ষমতাও নাই। এমনকি বিছানায় শুয়ে আছে, একাত থেকে ওকাত হবে সে ক্ষমতাও নাই। তাহলে এই হরমোন যদি এক্সস্টেড হয়ে যায়, এই গ্ল্যান্ড যদি এক্সস্টেড হয়ে যায়, মানুষের দেহে শক্তি থাকবে না। তাহলে এটা ফ্যাটিক তৈরি করে। এখনকার অধিকাংশ লোকের কিন্তু এই সমস্যা আছে, এবং তাছাড়া ব্যথা, বাত ব্যথা, যন্ত্রণা। তাহলে এই গ্ল্যান্ডটাকে আমাকে এনিহাউ মজবুত করতে হবে। তোমার চোখে ছানি হয়েছে, চোখটা ঠিক করার জন্য তুমি চোখের অপারেশন করছো, মাথা ব্যথা হচ্ছে, মাথায় তুমি চিকিৎসা করছো, বা হাত কেটে গেছে, হাতের চিকিৎসা করছো, কিন্তু এই গ্ল্যান্ডটা যে এক্সস্টেড হয়ে গেছে তার কোনো চিকিৎসা নাই। এই গ্ল্যান্ডটা যে এক্সস্টেড হয়ে গেছে, বা এই গ্ল্যান্ডটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, ওকে একটু রেস্ট দিতে হবে, তার তো চিকিৎসা আছে, ওকে রেস্ট দিতে হবে। তাহলে এই জাতীয় পেশেন্টকে প্রথমে এই গ্ল্যান্ডটাকে রেস্ট করার জন্য প্রথম কাজ কী হবে, অ্যানিওয়ে ওই হরমোনের ব্লাড লেভেলটাকে কমাতে হবে। কমানোর জন্য ফার্স্ট হচ্ছে আমার ব্লাডের সিস্টেমের মধ্যে স্ট্রেস কমাতে হবে। ব্লাডের মধ্যে যে কেমিক্যাল স্ট্রেস সেটা কমাতে হবে। কেমিক্যাল স্ট্রেস মানে ইনফেকশন তাড়াতে হবে, যে কোনো ইনফেকশান, জীবাণু ইনফেকশান, ভাইরাসের ইনফেকশন থাকলে তাড়াতে হবে। ভাইরাস কী হতে পারে, কী ভাইরাসের ইনফেকশন হতে পারে রাজেশ? স্ট্রেপ্টোকক্কাস হতে পারে, স্ট্যাফাইলোকক্কাস হতে পারে, এপস্টেইন-বার ভাইরাস হতে পারে, সিঙ্গেল ভাইরাস হতে পারে, HIV ভাইরাস হতে পারে, হেপাটাইটিস ভাইরাস হতে পারে, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। মানে আমার দেহের মধ্যে থাকা অনেক কোনো ইনফেকশন যদি থাকে, সে কিন্তু এই গ্ল্যান্ডটাকে আস্তে আস্তে দুর্বল করে ফেলবে। তাহলে সেই গ্ল্যান্ডটাকে, ভাইরাসকে তাড়াতে হবে। বুঝেছো কথা? বুঝতে পারছো না? ধরো এই কিডনি, এই একটা কিডনি, এখানে একটা গ্ল্যান্ড আছে, এখানে একটা গ্ল্যান্ড আছে, এটা বলা হয় অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। এর কাজ হলো এপিনেফ্রিন হরমোন তৈরি করা। এই এপিনেফ্রিন হরমোনটা কী করে, বডিকে তৈরি করে। তৈরি বলতে বিভিন্ন সিচুয়েশনে আমি কেমনভাবে রেসপন্স করব, আমার বডি কেমন থাকবে, কীভাবে কাজ করবে, কতটা শক্তি অর্জন করব, তা ডিপেন্ড করছে এর উপরে। এবং এর কাজের ধরন হলো, এই বৈশিষ্ট্য হলো, এ আসবে, দেহের কাজ করবে, কাজ হয়ে যাবে, চলে যাবে। কিন্তু যদি আমার দেহের মধ্যে প্রচণ্ড এরকম কোনো ঘটনা থাকে যে আমাকে সবসময় দৌড়ের উপর থাকতে হচ্ছে, দৌড় মানে কি, সবসময় একদম চাপের মধ্যে থাকতে হচ্ছে, তাহলে কি আমার এই যে এখানে বললাম সিরিয়াস হার্ডশিপ, পেনফুল সিচুয়েশান যদি এরকম সবসময় লাইফে থাকে, তাহলে কি হবে? তাহলে সবসময় হরমোনটা তৈরি হবে, তাহলে বুঝতে হবে, তাহলে সবসময় এ তৈরি হবে। এবার সবসময় যদি এ তৈরি হয়, এর যে নর্মাল কাজ সেটা তো হলোই, কিন্তু এ আবার বেশিক্ষণ থাকলে কী হবে, ওই মেহমান বেশি দিন থাকার মতো অবস্থা হবে, প্রত্যেকটা কোষকেও ধ্বংস করবে, আমাদের ইমিউনিটি সেলকেও ধ্বংস করবে, তাহলে ইমিউনিটি কমে যাবে। তাহলে একে ঠিক রাখার জন্য এই গ্ল্যান্ডটাকে যদি সবসময় কাজ করছে, তো তাহলে এটা একটা সময় কি হয়, এই যে রিজার্ভ আছে এগুলো সব নষ্ট হয়ে যায়। এই যখন নষ্ট হয়ে যায় তখন কি হয়, এই হরমোনের লেভেলটা আরও কমে যায়, একটা সময় গিয়ে একদম ভ্যানিশ হয়ে যায়, তখন গিয়ে একদম লস হয়। এটা তোমাদের বুঝতে একটু সমস্যা, আমি আগে বলছি। ধরো হঠাৎ করে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আমার হরমোনটা কাজে লাগলো, চলে গেল। এখন যদি কোনো ঘটনা লাইফ টাইম থাকে, একই জিনিস স্ট্রেস থাকে, তাহলে সবসময় থাকবে। তাহলে একটা সময় গিয়ে সবসময় থাকছে, একটা সময় গিয়ে এইখানকার স্টোর নষ্ট হয়ে যাবে, যখনই নষ্ট হয়ে যাবে তখন এয়ার থাকবে না, লস হয়ে যাবে। তাহলে আমার স্ট্রেস হওয়ার পরে একটা স্টেজে যাবে যখন আমার আর এই হরমোন থাকবে না, তখন কী হবে, আমার দেহের মধ্যে প্রচণ্ড ক্লান্তি তৈরি হবে, টায়ার্ডনেস তৈরি হবে, দুর্বলতা তৈরি হবে, যাকে অ্যাড্রিনাল ফ্যাটিক বলা হয়, যাকে বলা হয় অ্যাড্রিনালিন ফ্যাটিক। যেটা আমি বললাম যে উঠে দাঁড়াতেও পারবে না, বুঝতে পারবে না। তো আমার মূল বিষয় হচ্ছে এই গ্ল্যান্ডটাকে মজবুত করা। এতক্ষণ যা বললাম তার মূল বিষয়টা হচ্ছে এই গ্ল্যান্ডটাকে আমাকে মজবুত করতে হবে। যেমনভাবে আমার দেহের অন্য অন্য অঙ্গের সমস্যা হলে যেমন যত্ন নিই, চিকিৎসা করি, একেও করতে হবে। একে করার জন্য প্রথম হচ্ছে এই যে সমস্ত স্ট্রেসের উপর কাজ করে, যেমন ব্লাডের ইনফেকশনের উপর কাজ করে, ব্লাডের ডেন্সিটি বেশি হলে কাজ করে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম কী বলে মানে তোমার সুগারের উপর কাজ করে, ব্লাডের সুগার কমে গেলে তাকে বাড়ানোর জন্য কাজ করে। তো বিভিন্ন রকম ফ্যাক্টরে কাজ করে। ব্লাডে যেমন ধরো ব্লাড সুগার, আমি একটা এক্সাম্পল দিই। ব্লাড সুগার, রক্তের সুগার নর্মাল লেভেল কত?
70 থেকে 110 ধরো, হ্যাঁ। তো আমি খেয়েছি সকালবেলা, তো এই একটা খাবারকে হজম করে সুগার খেয়ে 170 থেকে 110 মধ্যে রাখার জন্য আমি যদি 5 ঘন্টা না খাই, তাহলে ওই খাবারটা তো ততক্ষণে হজম হয়ে সব শেষ। তাহলে 110, এই 70 থেকে 110কে মেনটেন করবে, সঙ্গে করতে হবে। আর লিভারে স্টোর আছে, তবে তাকে ভাঙতে হবে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন ভাঙার জন্য যে হরমোনটা কাজ করবে সেটা হচ্ছে এই হরমোন। ব্লাডে যেই 70 নিচে নামবে অমনি এই হরমোন গিয়ে বিভিন্ন অ্যাডিপোসাইট সেল, তারপরে হচ্ছে লিভারে গিয়ে বলবে এই ব্লাডে সুগার কমে গেছে, ফটাফট বার কর। মানে এই কেমিক্যাল স্ট্রেসে ওকে কাজ করতে হচ্ছে। মানে ব্লাডের সুগার যদি লেভেল কমে যায়, এই গ্ল্যান্ডের উপর একটা চাপ পড়ছে তো। এবার যদি ব্লাডের সুগার যেমন হলো, সেরকম ব্লাডে যদি ইনফেকশন হয়, এখানে এসে চাপ পড়ছে। মানে ব্লাডের মধ্যে যে কোনো কেমিক্যাল কিছু হলে এখানে এসে চাপ পড়ছে। তাহলে এ কত চাপ সামলাবে? তাহলে আমাকে প্রথমে হচ্ছে ইনফেকশান এবং ব্লাডের সুগারকে ঠিক রাখার জন্য, যাতে এ একটু শান্তি পায়, একটু শান্তিতে ঘুমাতে পায়, রেস্ট পায়, তার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে ফুড গ্রেজিং টেকনিক। মানে ব্লাডের সুগারটাকে সবসময় আমি বাহির থেকে ঠিক রাখবো, তার জন্য 1.5 ঘন্টা পর সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ এই তিনটের কম্বাইন্ডে যে কোনো ফ্রুটকে বা ফলকে আমি একটু একটু করে খাবো। খেলে এই গ্ল্যান্ডটা রেস্ট পাবে। এছাড়া এই গ্ল্যান্ডটাকে রেস্ট পাওয়ার জন্য আমি অশ্বগন্ধা অ্যাড করতে পারি। অশ্বগন্ধা ক্যাপসুল একটা পাওয়ারফুল হার্ব, যে এই গ্ল্যান্ডটাকে রেস্ট করতে হেল্প করে। এ পাওয়ারফুল হার্ব দ্যাট ক্যান সাপোর্ট অ্যাডভান্স অ্যান্ড ট্রান্সফর্ম হেয়ার গ্রোথ। তাহলে হেয়ার গ্রোথকে হেল্প করে। তাহলে এর কাজ হচ্ছে এই গ্ল্যান্ডটাকে রিস্টোর করা। নেটেল লিফ কী করে? এটা লেমন বামও কাজ করতে পারে। কী করে? রিস্টোর হেয়ার করে। মিল্ক থ্রিসেল কি? সিলমারিন, এটা হচ্ছে সিলিমারিন, এটা করে লিভারকে সাপোর্ট করা পরে। লিভার যেহেতু সমস্যা হচ্ছে, লিভারকে হেল্প করে। আর হাই কোয়ালিটি লিকুইড জিঙ্ক সালফেট, এটা মানে এই কটা জিনিস, তার সঙ্গে স্পিরুলিনা পাউডার আর বার্লি গ্রাস পাউডার, যেটা ব্লাডের ডেন্সিটি কমাতে হেল্প করবে। এই কটা জিনিস যদি আমি ব্লাডে দিতে পারি, খাওয়াতে পারি কোনো পেশেন্টকে, তাহলে কিন্তু চুলের যা দরকার, একটা চুল ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন, ব্লাডের ডেন্সিটি কমানোর জন্য যা যা প্রয়োজন, বা ব্লাডের হেয়ার ফলিকল ডেভেলপমেন্টের যা যা প্রয়োজন, সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখন ধরো এই যে ডার্মাল প্যাপিলা, এগুলো একই জিনিস বলেছি। এই যে চুল, এই যে এটা হচ্ছে হেয়ার ফলিকল, আর এটা হচ্ছে শ্যাফট, হেয়ার শ্যাফট হয়ে গেল। এখানে নার্ভ আছে, এখানে ভেসেল আছে। তাহলে এইখানে ব্লাড সাপ্লাই আমাকে বাড়াতে হবে। এই রাস্তা বন্ধ হয়ে আছে, ক্লগ হয়ে আছে, তাহলে আমি কী করব? এই চামড়ার উপরে ধরো একটা পয়েন্টে আমি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করব। নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে কী হবে? যেহেতু এটা 0.5 mm হাইট, তাহলে এইখানে এত বড় দেখছো তো, কিন্তু এত লম্বা না, এত মানে মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায়, কিন্তু এত ছোটো। এইখানে যখন আমি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলাম, চামড়ার উপরে কাটলাম, অলরেডি কেটে কিন্তু এই জায়গায় এত দূর পর্যন্ত চলে আসবে। তো কী হবে? নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে কী হবে? এখানে যা জমেছিল, হরমোন বলো, টক্সিক হরমোন বলো, ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, বা ব্লাড ডেন্সিটি করার সমস্ত কেমিক্যাল বলো জমে আছে, ও টেনে যদি বার করো বেরিয়ে চলে আসবে। আর যখনই বেরিয়ে যাবে, এখানকার সার্কুলেশন কী হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে যদি হেয়ার ফলিকলে, এই ডার্মাল সেল, হেয়ার ফলিকলে থাকা ওই যে নিচের দিকে যে ডার্মাল প্যাপিলা, যেখান থেকে কোষগুলো তৈরি হচ্ছে, সেইটা যদি বেঁচে থাকে, সে যদি জীবিত থাকে, তবে কিন্তু চুল গজাবে, নাহলে তো চুল গজাবে না। বুঝতে পারবে? এই যে এই জায়গাটা, এ যদি ধরো এ বেঁচে আছে, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছে। ধরো মাথার টাক, এগুলো সব টাক, চুল পড়ে গেছে, চুল পড়ছে, সব টাক হয়ে গেছে, এইখান থেকে এগুলো সব আর নষ্ট হয়ে গেছে। কিন্তু এইটা একটু বেঁচে আছে, ও দিক করছে। এখন এই অবস্থা যদি হিজামা প্রয়োগ করে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে এখানকার ব্লাড সাপ্লাই বাড়াতে পারি, তাহলে কিন্তু ঘুরিয়ে আবার চুল গজাতে পারে। এখন কোনো কারণবশত যদি এই প্যাপিলেটাই নষ্ট হয়ে যায়, তাহলে তুমি 100 বার হিজামা করলেও চুল হবে না। এবং এখানে আমরা এখন বর্তমানকালে কিছু চিকিৎসা আবিষ্কার হয়েছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, ফলিকুলার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। মানে কী বলে, যেখানে চুল আছে সেখানকার চুলের এই গোড়াটাকে নেওয়া হয়, এই গোড়াটাকে তুলে নিয়ে এসে যেখানে চুল নাই, এখানে ধানের মতন, বীজের মতো পোঁতা হয়। যেমন ধানের বীজতলা থেকে বীজ নিয়ে এসে, গাছ নিয়ে এসে জমিতে পোঁতা হয়, সেরকমভাবে এইগুলোকে এখানে পোঁতা হয় যেখানে চুল আছে।
তো এখন আমি ধরুন হেয়ার ফলিকল পুঁতে দিলাম, যেখানে অলরেডি হেয়ার ফলিকল নষ্ট হয়ে গেছে সেখানে ব্লাড সাপ্লাই নিশ্চিতভাবে নাই। হেয়ার ফলিকলে ব্লাড সাপ্লাই করার জন্য যে সমস্ত শিরাগুলো ছিল সেগুলো নিশ্চিতভাবে নষ্ট হয়ে গিয়েছে বা সেখানে ব্লাড সাপ্লাই ঠিকঠাক ছিল না। এখন নতুন করে একটা বাইরেকার অন্য একটা সেলের হেয়ার ফলিকল নিয়ে এসে আমি এখানে প্ল্যান করি, তাহলে সে কতদিন যে চুল স্থির থাকবে সেটা বলা যাবে না, কারণ অলরেডি নিচে কিন্তু ব্লাড ফ্লো কনজেস্টেড। তাহলে হেয়ার ফলিকল ট্রান্সফার করার পরেও সে যে সারা জীবনের মতো চুলটা ধরে রাখতে পারবে সেটা কিন্তু বাস্তবে এখনও প্রমাণিত হয়নি। হ্যাঁ, হয়তো 6 মাস, 2 বছর, 1 বছর, 5 বছর হয়তো চুলটা একটু গজালো, হ্যাঁ, তারপর দেখবা যে চুল আবার পড়ছে। মানে কি? মানে হচ্ছে আলটিমেট বিষয় হচ্ছে এই ডার্মাল প্যাপিলাকে বা এই হেয়ার ফলিকলের গোড়াটাকে ঠিক রাখার জন্য এটা ঠিক করতে পারলে চুলের বাকি নিয়ে চিন্তা করতে হবে না, বাকি এমনি হবে, আল্লাহ যেভাবে প্রসেস করে দিয়েছে সেভাবেই হবে। তো এই জায়গাটুকু ঠিক রাখার জন্য মেন বিষয় হচ্ছে এখানে পুষ্টি সাপ্লাই করা। আর এখানকার পুষ্টি সাপ্লাইয়ের জন্য যা যা প্রয়োজন, ব্লাড ফ্লোকে ঠিক রাখা এবং যে সমস্ত জিনিসগুলো ব্লাড ফ্লোকে কম্প্রোমাইজ করছে সেগুলোকে দেহ থেকে হটিয়ে দেওয়া। সহজ। এখানে দেখো, এইটা মেয়েদের যে হরমোন যেভাবে কাজ করে আর কি, টেস্টোস্টেরন যেভাবে কাজ করে ওইটা এখানে দেখবে। আমি বলে দিই, এই টেস্টোস্টেরন হরমোন যত বেশি কাজ করবে প্যাপিলা তত কাজ করবে, প্যাপিলা যত কাজ করবে তত বেশি চুল গজাবে। এখন যদি এই এনজাইমের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে এই হরমোনটা এই হরমোনে কনভার্ট হবে, মানে টেস্টোস্টেরন ডাইহাইড্রোটেস্টোস্টেরন কনভার্ট হবে। এ কী করবে, এ আবার কী করবে, ব্লাড ফ্লো কমিয়ে দিয়ে এখানকার সেলগুলোকে নষ্ট করবে। আর নষ্ট করলে কী হবে, অ্যানাফেজ বেজ কমিয়ে দিয়ে চুলগুলো আরও পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর এইটাকে কমানোর জন্য একটা জিনিস আমরা, তাহলে এই জিনিসটা কাজ করছে, আর এই জিনিসটাকে বন্ধ করার জন্য একটা ওষুধ আমরা মার্কেটে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফিনাস্টেরাইড। দেখবা ফিনাস্টেরাইড বলে একটা ওষুধ আছে মার্কেটে, দেখতে পাবা। এ কী করে, এইটাকে কমিয়ে দেয়, এটা কমিয়ে দিলে এটা কম তৈরি হয়, এটা বেশি হয়, এটা বেশি হলে চুলটা বেশি গজায়। কিন্তু যতক্ষণ কাজ করবে ততক্ষণ এই যে এফএন হরমোন কীভাবে তৈরি হয় সেটা কিডনির মধ্যে কীভাবে তৈরি হচ্ছে, এ একটা অ্যামাইনো অ্যাসিড, এ টাইরোসিন, এখান থেকে আস্তে 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 তৈরি হচ্ছে এফএন। এটা অত জানা দরকার নাই। এই যে এখানে হচ্ছে হেয়ার ফলিকল কীভাবে তৈরি হচ্ছে এটা দেখাচ্ছি, দরকার নাই। এটা একটু জানা দরকার আছে। নর্মাল যখন টেনশন থাকছে তখন এপিনেফ্রিন হরমোন কীভাবে কাজ করছে সেটা দেখাচ্ছে, আর যখন হাইপার টেনশন থাকছে কীভাবে কাজ করছে, হাইপার টেনশন থাকলে কীভাবে কাজ করছে। এই যে এইটা দেখো, ওখানে আমরা দেখলাম এটা কীভাবে তৈরি হয়। এই যে এটা চুল, এই যে এখানে যা আছো, এখানে আমি কোথাও সিলিকন খুঁজে পাচ্ছি না, এখানে মাটি আমি খুঁজে পাচ্ছি না, এখানে আমি দেখছি কার্বন, নাইট্রোজেন, এই হাইড্রোজেন, তারপরে এই অক্সিজেন, হ্যাঁ, এগুলো সব দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডটা দেখুন এখানে তৈরি হচ্ছে এইভাবে একটা ফর্ম তৈরি করেছে। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো পর যুক্ত হবে, এই পদ্ধতিটা কে করলো? এরা দেখেন, এই যে আইসোলিউসিন, গ্লাইসিন, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড, ফিনাইলঅ্যালানিন, হিস্টিডিন, মিথিওনিন, এগুলো সব হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। এইটার সঙ্গে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এটা কীভাবে সম্ভব? এটা কে করবে? কথা বুঝতে পারছেন কিছু? হাসান ভাই কি ঘুম আসছে? মানে ওগুলো মাটি থেকে আসছে বলছেন তো? অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিডটা এটা মাটিতে পাওয়া যাবে না। মাটিতে আপনি কার্বন পাবেন, হাইড্রোজেন পাবেন, নাইট্রোজেন পাবেন, অক্সিজেন পাবেন বাতাস থেকে, তারপরে আপনি ম্যাগনেসিয়াম পাবেন, ক্যালসিয়াম পাবেন, এলিমেন্টারি কম্পোনেন্ট পাবেন। এটা তো এলিমেন্টারি কম্পোনেন্ট না, এটা হচ্ছে মলিকুল। এটা একটা মলিকুল। আপনি একটু সামনে আসেন। এখানে কি আছে দেখেন তো, এই ভালো করে বোঝার চেষ্টা করো। কারো কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। এটা কি? এটা হাইড্রোজেন। এটা কি? কার্বন। আচ্ছা, এটা কি? অক্সিজেন। এটা কি? না, মানে দেখো সবে কিন্তু এই সবগুলোতেই হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, তুমি যেগুলোতেই ভাগ করবে, যেগুলোতেই তুমি যাবা, সবগুলোতেই একই জিনিস আছে। আমাদের জানতে হবে, আমাদের জানা প্রয়োজন, সঠিকটা জানা প্রয়োজন। তাহলে প্রত্যেকটা ভাগ করেন নাম কিন্তু ভিন্ন। এটা কীরকম, এই যে NH2
2COH। এই জিনিসটা সেম সবার জন্য। যতগুলো আপনি যাবেন 22 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের এইটুক সেম, একই, কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে। এইটা 22 রকমের পরিবর্তনশীল, অল্টার্ড। এই পরিবর্তনশীল এটা কিন্তু পুরানো একটা ওয়ার্ড আছে, অল্টার্ড বলে কথা আছে, সুলা লাতিন যেটা বলা হচ্ছে ওটা অল্টার্ড। তো এইখানে এটা অল্টার্ড হচ্ছে, একই জিনিস। এখানে ধরুন এখানে কি যুক্ত আছে, এখানে এইটুক আছে, এখানে কি যুক্ত আছে, এখানে এইটুক আছে, এখানে কি যুক্ত আছে, এখানে এই একটা আছে, এখানে কি যুক্ত আছে, এখানে এইটুক আছে, এখানে অল্টার কি আছে, এখানে অল্টার এইটুক আছে, এখানে অল্টার কি আছে, এইটুক আছে, এখানে অল্টার কি আছে। দেখেন চেঞ্জ হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এগুলো বাকিগুলো সব একই, কিন্তু নিচের দেখেন যেগুলো চেঞ্জ হচ্ছে, এটা 22ভাবে চেঞ্জ হয়। কথাটা বুঝতে পারেনি? আমি বলছি এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে প্রোটিন তৈরি হওয়ার বেস, ফাউন্ডেশন। একটা বাড়ি তৈরি করতে যেমন বালি ইট পাথর লাগে, এরকম প্রোটিন তৈরি করতে গেলে এই অ্যামাইনো অ্যাসিড লাগবেই। অ্যামাইনো অ্যাসিড আপনি কোথায় পাবেন? অ্যামাইনো অ্যাসিড কিন্তু গাছের ফলে, সবজিতে পাবেন, শস্যতে পাবেন, ডালে পাবেন, সবে পাবেন, সবজিতে পাবেন, কিন্তু মাটিতে পাবেন না। মাটি হচ্ছে মিনারেল সাপ্লাই করে, আর গাছের পাতা বা মানুষের দেহ এগুলো তৈরি করতে পারে। এবার আমাদের দেহে এই একটা কোষ আছে, সাপোজ ধরুন আমি বলেছি এই কেরাটিনোসাইট সেল, এটা বুঝাই তোমাদের। এটা কেরাটিনোসাইট সেল, কেরাটিনোসাইট, সাইট মানে সেল, কেরাটিনো মানে কি ওই সেলটা এমনভাবে ডিফারেন্সিয়েটেড যে এই সেলটা অন্য কোনো কাজ করে না, শুধুমাত্র কেরাটিন তৈরি করে। আমি ক্লাস 10 পর্যন্ত সবাই একসাথে পড়েছি, কেউ গেছে ডাক্তারের লাইনে, কেউ গেছে শিক্ষকতা লাইনে, কেউ গেছে ইঞ্জিনিয়ারিং লাইনে, কেউ গেছে প্রফেসর লাইনে, কিন্তু আমাদের ক্লাস 10 পর্যন্ত সবার কিন্তু বেস এক। তো একটা কোষ যখন মায়ের দেহে তৈরি হচ্ছে, ওই এলাকা পর্যন্ত পর্যায়ে মুজগা পর্যন্ত সবার এক। তো এই কেরাটিনোসাইট সেলের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? 46টা। এবার ধরো 6 নম্বর ক্রোমোজোম যেটা আছে, 6 নম্বর ক্রোমোজোমের ঠিক 56 জায়গা, 56 লোকাসে মনে করে 56 লোকাসে একটা ডিএনএ আছে, একটা জিন আছে। জিন ছাড়া তো প্রোটিন হবে না। তো এই 46টা ক্রোমোজোমের মধ্যে বাকি সমস্ত ক্রোমোজোম এই সেলকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু দরকার আছে, তার সঙ্গে স্পেশালভাবে 6 নম্বর ক্রোমোজোমের 56 নম্বর লোকাসের জায়গাটা বাইরে এক্সপ্রেসে আছে। মানে ও এগো কলা বেচছ কালো, মানে আমি কলা বেচছি আর কি, সহজ কথা। মানে হকার যেমন, মানে ট্রেনে যেমন হকার যে যা বিক্রি করতে পারেন, আমি আমার কাছে এই আছে সে আছে। তো এই সেলটা ওই 56 নম্বর জায়গাটাকে বাইরে বের করে ও বসে আছে, এগুলো আমি কেরাটিন তৈরি করার জন্য এসছি করব, মানে অন্য কিছু নাই আর। মানে এই শুধু কেরাটিন তৈরি করে, মানে এই জেনেটিক এক্সপ্রেশন শুধু কেরাটিনের জন্য। এই সেলটা যেহেতু কেরাটিন এক্সপ্রেসে আছে, এবার কি করবে, কেরাটিনকে তৈরি করার জন্য যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড লাগে, ধরো একটা ডিএনএ আছে এখানে, ATGC, অনেক রকম হাবে যাবে নিউক্লিওটাইড আছে। এইগুলো এমনভাবে এই ডিএনএটা কোড করা আছে যে এই জিনটা ওই কোষের মধ্যে থাকা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলোকে কীভাবে সাজাবে তার প্রোগ্রামটা এই ডিএনএর মধ্যে আছে। আমার 20-20টা অ্যামাইনো অ্যাসিড, এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে আমি কীভাবে সাজাবো, সেই সাজানোর প্রোগ্রামটা এই ডিএনএর মধ্যে আছে। ও ডিএনএ কী করে, এমআরএনএকে দেয়, এমআরএনএ তখন টিআরএনএকে বলে, টিআরএনএ সেগুলোকে নিয়ে এসে রাইবোজোমে নিয়ে আসে। রাইবোজোম কী করে, একটার পর একটা, এটা এলো, এটার পরে এটাকে বেঁধে দিল, এটার পরে এটা এলো, বেঁধে দিল, পর তৈরি করল, দিয়ে এতগুলো আমাদের পর যুক্ত হয়ে একটা লম্বা প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনটা এমন একটা প্রোটিন হলো যে সেটা কেরাটিন নামক একটা বস্তু তৈরি করলো, ঠিক আছে। এই কেরাটিনটা প্রথমে কি হলো, লম্বা হয়ে তৈরি হয়ে গেলো, তারপরে স্ট্রাকচার তৈরি করলো কীরকম, এরকম আলফা হেলিক্স ফরমেশন হলো। এই আলফা হেলিক্স বা বিটা সেট তৈরি করলো। এই একটা দড়ি যেমন পাকায় না, লম্বা দড়ি পাকায় দিয়ে আবার ডবল করে ডবল করি সেরকমভাবে এ পাকায়। কত সাইজ দেখেন, 2 ন্যানোমিটার, মানে এই দুটো মিলিয়ে একটা ডাইমার তৈরি হলো। সেই ডাইমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি করলো এরকমভাবে। এই ফিলামেন্টটাকে তখন আবার টাইট করে ডাইসালফাইড বন্ড তৈরি করে, এখানে সালফার আছে দেখেন একটা গ্রুপে, এইখানে একটা সালফার আছে, অন্য কোথাও সালফার নাই, কিন্তু এই সঙ্গে আর একটা সালফারের ডাইসালফাইড বন্ডে একে টাইট করে একদম শক্ত ফিলামেন্ট তৈরি করে, যেটা চুল।
এই কেরাটিনোসাইট সেল হেয়ার ফলিকলে বড় হচ্ছে যত উপরে যাচ্ছে এই কোষটা তখন শেষ বেলায় নষ্ট হয়ে যাচ্ছে, যে শুধু ফাইবারটা বেরিয়ে যাচ্ছে, ফাইবারটা বেরিয়ে গিয়ে তখন চুলের গোড়াতে ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। মানে চারিপাশে শীত থাকছে, আউটার শীত, ইনার শীত, কিউটিকেল থাকছে, মিডলে তখন ওই কেরাটিন ফাইবারটা ঢুকে যাচ্ছে, দিয়ে লম্বা হয়ে সুতোর মতো শক্ত দড়ির মতো একটা জিনিস তৈরি করছে। তাহলে এই যে চুলটা তৈরি হলো, তৈরি হওয়ার প্রক্রিয়াটা, প্রোগ্রামটা কোথায় ছিল? এই কোষের 6 নম্বর ক্রোমোজোমের 56 নম্বর যে পজিশন আছে সেই পজিশনে লোকাসে চলো। এই প্রোগ্রামটা না থাকলে এতগুলো জিনিস তৈরি হতোই না। এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে, আমার হিসাব অনুযায়ী, মানে আমি সঠিক ভুল বলছি না, এই প্রোগ্রামের যে জিনিসটাকে এটাকে বলা হয় তোতাপুন। আমার হিসাবে আমি যা স্টাডি করে যা দেখলাম, এটা ছাড়া কোনো কিছু তৈরি হওয়া সম্ভব নয়। এটা তো রিসেন্ট আবিষ্কার হয়েছে, ধরুন 1965 সালে আবিষ্কার হয়েছে, তার আগে তো মানুষ জানতোই না। মানুষ যখন যেভাবে জেনেছে, আবিষ্কার করেছে, বলেছে, ব্যাখ্যা করছে। কিন্তু এখন যেহেতু আমাদের সামনে বিজ্ঞান চলে এসছে, আমরা তো ওইটা নিয়ে ধরে থাকলে হবে না, আমাকে তো আরও এই আপগ্রেড হতে হবে। তো আমি ভেবে চিন্তে দেখলাম যে এইটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে এই জিনিসটা, এই যে এতগুলো জিনিস তৈরি হলো, কোথাও কি সিলিকন পাওয়া গেল? সিলিকন কোথাও পাওয়া গেছে? সিলিকন কোথাও না, কোথাও মাটির কোনো কম্পোনেন্ট নেই। তো এই জায়গা থেকে আমাদের একটা আইডিয়া তৈরি করতে হবে যে হ্যাঁ, সবাই ঠিক করেছে, কিন্তু আমাদের বুঝতে হবে। তো এইখানে কেরাটিন তৈরি হলো, কেরাটিন ফাইবারটা গিয়ে এই দিক দিয়ে ঢুকলো, এই যে এখানে তৈরি হচ্ছে কেরাটিনটা এখানে তৈরি হচ্ছে, চলে যাচ্ছে। এগুলো বুঝতে গেলে আমাদেরকে আরও একটু ডিপে যেতে হবে। আমি এটা একটু দেখেন, একই জিনিস, সেম একই জিনিস, এইটা হচ্ছে তখন মাথা চুলের মধ্যে ঢুকছে। ঠিক একইভাবে মাসেলেরও তাই। এই যে মাসেল দেখছো, এত বড় বড় মাসেল, এই মোটা মোটা মাসেল, বিশাল বড় বড় মাংস, ওটা সেম একইভাবে তৈরি। এটা কেরাটিন আর ওটা কোলাজেন। কোলাজেনটা কোলাজেন কিন্তু আবার এই একই অ্যামাইনো অ্যাসিডের তৈরি, কিন্তু প্রোগ্রামটা আলাদা। মানে এখানে যেমন নাম দেখলাম যে আইসোলিউশনের পরে একটা সিস্টিন অ্যাড হচ্ছে, দেখা গেলো ওখানে আইসোলিউশনের পরে সিস্টিন না, গ্লাইসিন অ্যাড হচ্ছে, তাহলে জিনিসটা চেঞ্জ হয়ে গেল। সেম জিনিস এই যে এখানে দেখো কীভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে। এটা একটা লম্বা, তারপরে ডবল হলো, তারপরে আরও ডবল হলো, আরও ফিলামেন্ট তৈরি হলো, পরপর যুক্ত হলো, দিয়ে টাইট করে একটা চুলের দড়ি তৈরি করলো। এই দড়িটা, এই যে প্রোগ্রামটা তৈরি করব, আমি এবার যেটা কথাতে আসি, 3000 কোটি টাকার যে ব্যবসা, 3000 কোটি টাকার ব্যবসা, কল্পনা করতে পারছো? ওই যে আমি একটা সেল নিলাম, সেলের মধ্যে ডিএনএটাকে তৈরি করে ফেলবো, যে ডিএনএ থেকে আমি এইভাবে চুল তৈরি করব। মানে মানুষ তো পোলট্রি মুরগি চাষ করছে, পোলট্রি ফার্মে মুরগি চাষ করছে, অনেক কিছুই করছে। তো এরকমভাবে একটা চুল তৈরি করুক না, এরকমভাবে একটা চুল তৈরি করুক। তো মানুষের চুল কিনে তাকে প্রসেসিং করে, প্যাকেজিং করে, বাইরে পাঠিয়ে আবার ডিজাইন করে, উইক তৈরি করে বিক্রি করা কী দরকার? চুল তৈরি করবে ল্যাবে, যেমন ওষুধ তৈরি করছে ওইভাবে তৈরি করবে। পারবে? কেন পারবে না? সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর সাজাতে হবে। একটা চুলের মধ্যে, কেরাটিনের মধ্যে কোন প্রোটিনটা, কোন অ্যামাইনো অ্যাসিডটা কার পরে যুক্ত হবে, এই যে ডিজাইনটা কাউকে আল্লাহ ছেড়ে দেয়, নিজে হাতে রেখেছে। এত বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরেও আজ পর্যন্ত কোষের বাইরে গিয়ে কোনো প্রোগ্রাম ছাড়া কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। এই প্রোগ্রামটা হচ্ছে মেন। তাহলে এই যে ডিএনএ প্রোগ্রাম, এটাই হচ্ছে আসল। তাহলে কেরাটিন তৈরি হওয়ার জন্য যে পরপর স্টেপগুলো চলবে, অটোমেটিক চলবে, তার প্রোগ্রামিং করা, সব ডিএনএর মধ্যে সব প্রোগ্রামিং করা আছে। তো এই প্রোগ্রামকে ডিজাইন করে কি একটা প্রোগ্রাম, একটা অ্যাপ্লিকেশান তৈরি করতে, মানে গুগল অ্যাপে ধরো কোনো একটা অ্যাপ আছে, তো অ্যাপটা তৈরি করতে গিয়ে তো প্রচুর মেহনত করতে হয়, কত রকম প্রোগ্রাম, কোড, সব সিস্টেম ঠিক করতে, তবে চলে। তো এই যে একটা পরপর একটা সিস্টেম চলছে, এই যে চুল তৈরি হচ্ছে পরপর ধাপে ধাপে, এখানে অনেকগুলো ব্যাপার আছে। এই যে পরপর ধাপে, এরপরে এ যুক্ত হবে, তারপরে এ যুক্ত হবে, তারপরে এ আসবে, তারপরে এ আসবে, তারপরে এ আসবে। এই যে একটা জিনিস এখানে এসছে, এটার জন্য কটা লাগে? 3টে নিউক্লিওটাইড লাগে। একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসার জন্য 3টে নিউক্লিওটাইড লাগে। আর এরকম নিউক্লিওটাইড আমাদের দেহে কটা আছে? 3 বিলিয়ন, মানে কত? 3000 কোটি। আর এই মানুষের দেহে যা জিন আছে, মানে প্রোটিন তৈরি করার যা কোড আছে, তার মাত্র আমরা 23% আবিষ্কার করতে পেরেছি। আর 23% আবিষ্কার করতে সেটা 27000, মাত্র 27000। তাহলে কত লক্ষ প্রোটিন আমাদের দেহে তৈরি হওয়ার ক্যাপাবিলিটি রয়েছে এই জিনের মধ্যে। তাহলে এই প্রোগ্রামটা বিশাল বড় প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা মানুষ তৈরি করতে পারবে না, কোনো মেশিন তৈরি করতে পারবে না, এটা গ্যারান্টেড। মানুষ যদি সারা জীবন চেষ্টা করে তাও পারবে না। তাহলে কেউ তো তৈরি করেছে,
আর সে এমন একটা মহাজ্ঞানী স্রষ্টা, সে আল্লাহ ছাড়া কেউ না, অসম্ভব, এটা কেউ তৈরি করতে পারবে না। এই প্রোগ্রামিং করা অসম্ভব মানুষের পক্ষে, একদম মানে কি বলে মানে মোর দ্যান ইম্পসিবল। তো এই জায়গাটা, এই প্রোগ্রামটা, এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা একই কোষ বিভিন্ন জিনিস তৈরি করছে। এইখানে একটু দেখে নিই আমরা, প্রত্যেকটা কোষে একই জিনিস থাকলেও একই অ্যামাইনো অ্যাসিড আছে, একই ক্রোমোজোম আছে, একই মলিকুল আছে, একই এটিপি আছে, কিন্তু বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করছে, মানে কি প্রোগ্রামের উপর কাজ করছে। তাহলে কেরাটিনোসাইট, পাশের সেল মেলানোসাইট, একটা হেয়ার ফলিকলে দেখলাম গোড়াতে ডার্মাল প্যাপিলা আছে, তার পাশে একটা কেরাটিনোসাইট সেল আছে যেখানে কেরাটিন তৈরি করছে, তার পাশে আর একটা সেল আছে মেলানোসাইট যে মেলানিন তৈরি করছে। পাশাপাশি আছে একজন রং তৈরি করছে, একজন চুল তৈরি করছে, একজনে কেরাটিন প্রোটিন তৈরি করছে, একজনে রং তৈরি করছে। দুজনের সবই তো একই আছে, দুজন একই কাজ করবে। তাহলে এই যে এক্সপ্রেশনের পার্থক্য, কোন সেল কি কাজ করবে, এই প্রোগ্রামটার উপর ডিপেন্ড করছে। তাহলে সবার কথা যেটা শেষ কথা তোমাদের একটু ডিপে দিয়ে দিলাম, মানে তোমাদের এগুলো বুঝতে গেলে একটু সমস্যা হবে, তবু আমি বললাম। আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আমি একটু এঁকে দেখাই সহজ করে। ধরো এটা চামড়া, এই শেষ কথা, এরপরে ক্লাস করবে না, আর একটা ক্লাস আছে তো, এটা হওয়ার পর একটা ক্লাস আছে তো আবার। আমি এবার এতগুলো যা বললাম তোমাদের জন্য যেটুকু দরকার বা যেটুকু বললে তোমরা বুঝবে সেটুকু আমি বলছি। ধরো এটা চামড়া, মাথার চামড়াতে কী থাকে? এপিডার্মিস থাকে। এপিডার্মিস ধরো এই পর্যন্ত এপিডার্মিস, আর এটা হচ্ছে ডার্মিস, আর এটা এপিডার্মিস, এটা ডার্মিস। এই ডার্মিস লেয়ারে কী থাকে? ডার্মিস লেয়ারে এখানে তোমার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন মাসেল, এগুলো থাকে। আর এপিডার্মিস লেয়ারে কী থাকে? এই লেয়ারে থাকে সিবাম গ্ল্যান্ড। সিবাম মানে যেখান থেকে তোমার বিভিন্ন ফ্যাটি অ্যাসিড, অয়েল তৈরি হয়, যে অয়েলটা কী করে চামড়াটাকে মানে অয়েলি রাখে এবং বিভিন্ন স্কিনকে প্রোটেক্ট করে বিভিন্ন ইনফেকশন থেকে, যাতে স্কিনে যে পোরগুলো আছে, ফুটোগুলো আছে, সেখান থেকে জীবাণু না ঢুকতে পারে, সেই জন্য কাজ করে সিবাম। আর হেয়ার থাকে, হেয়ার ফলিকল থাকে। এই হেয়ার ফলিকলের গোড়াতে মেন দুটো পার্ট হচ্ছে তোমার হচ্ছে হেয়ার ফলিকল, আর একটা হচ্ছে স্যাপ্ট। স্যাপ্ট অংশটা চুলের মাথার বাইরে থাকে, স্কিনের বাইরে, আর হেয়ার ফলিকলটা চামড়ার নিচে থাকে, এটা এপিডার্মিসের ভিতরে থাকে। এই এপিডার্মিসের এই হেয়ার ফলিকল, এটা হচ্ছে মেন চুলের বিদ্যা যদি জানতে হয়, এটাই হচ্ছে আসল জ্ঞান। হেয়ার ফলিকল নিয়ে একটা বিশাল বড় বই আছে 500-600 পৃষ্ঠার। তো হেয়ার ফলিকল এমন একটা সফিস্টিকেটেড জায়গা যে এর যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি একটা কোষকে তৈরি করা, কোষ থেকে অন্য বিভিন্ন জিনিস তৈরি করা একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। তো হেয়ার ফলিকলে কী কী আছে? হেয়ার ফলিকলের মেনলি আছে নিচের দিকে একটা ডার্মাল প্যাপিলা আছে, এরকম একটা জায়গা আছে ডোম, যেখানে এখানে ব্লাড সাপ্লাই থাকে, এখানে নার্ভ থাকে, এখানে সব থাকে। এখানে কিছু সেল আছে, যে সেলটা জার্ম সেল হিসেবে কাজ করে, মানে স্টেম সেল হিসেবে কাজ করে। এই কী করে? এই সেলটা যেমন মায়ের পেটে যখন আমাদের স্টেজ থাকে আলাকা কন্ডিশন, যখন জাস্ট আমরা একটা মানে কী বলে মাংসপিণ্ডের মতো থাকি, সেই অবস্থায় যেমন ওই কোষটা বিভিন্ন ভাগে, কেউ চোখ হয়, কেউ নাক হয়, কেউ পা হয়, সেরকমভাবে এই জার্ম সেলটা বিভিন্নভাবে, কেউ স্টেম সেল, কেউ হয় তোমার কেরাটিনোসাইট হয়, কেউ মেলানোসাইট হয়, কেউ আউটার লেয়ার সিডের সেল তৈরি করার জন্য সেল তৈরি হয়, বিভিন্ন রকম সেল তৈরি হয়। এবার এই জায়গাতে মেন কাজ করে হচ্ছে এই প্যাপিলাতে মেন কাজ করে এই সেলগুলো। এখান থেকে কেরাটিনোসাইট তৈরি হয়ে গেল, মেলানোসাইট তৈরি হয়ে গেল, একে বললো তুই শুধু রং তৈরি করবি, একে বললো তুই শুধু কেরাটিন প্রোটিন তৈরি করবি। এই সেল থেকে ভাগ হলো, দেখে বললো তুই শুধু কেরাটিন প্রোটিন তৈরি করবি যেটা চুলে দরকার, আর তোকে বললো চুলটা শুধু মেলানিন তৈরি করবি যেটা তোর দরকার চুলকে কালো রঙ করা যায়, দিয়ে তৈরি করছে। এই তৈরি কেরাটিন সেলটা পুরা, এই কেরাটিন সেলটা জেনেটিক প্রোগ্রাম নিয়ে বসে আছে ডিএনএ কেরাটিন তৈরি করার জন্য। কেরাটিন প্রোটিন প্রচুর তৈরি হয়ে গেল, এখানে কোষের মধ্যে প্রচুর প্রোটিন তৈরি হয়ে গেল, ভর্তি প্রোটিন। ও কিন্তু এখনও বেঁচে আছে, কোষটা কিন্তু এখনও বেঁচে আছে। এবার যত হেয়ার ফলিকলের উপর দিকে ছুটছে, এদিকে যত যাচ্ছে, আস্তে আস্তে উপর দিকে যত যাচ্ছে, এই কোষটা আস্তে আস্তে শক্ত হয়ে আছে, মরে যাচ্ছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে। দিয়ে কোষটা যখন মরে যাচ্ছে, শুধুমাত্র প্রোটিনটা থাকছে, প্রোটিন থাকছে, সঙ্গে কি থাকছে? এই ক্রোমোজোমটাও থাকছে। ক্রোমোজোম কখনো কোনো ডিস্ট্রয় করা যায় না। ডাটা অ্যান্ড এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড এনিহাউ। কোনোভাবেই ডাটা এবং শক্তিকে ধ্বংস করা যায় না।
এটা আইডিয়া আছে কিছু? ফিজিক্সে পড়েছো? এই জেনেটিক মেটেরিয়াল এখানে ভরা আছে, এখানে ইনফরমেশন আছে, এখানে প্রোটিন আছে, তাহলে পুরো কোষটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ডিএনএটা, ক্রোমোজোমটা এবং এই কেরাটিন প্রোটিনটা নষ্ট হবে না। এ কী হবে, শক্ত হয়ে এই যে চুলটা বেড়ে আছে এই ভিতরে ঢুকে যাবে। দেখবা ওই কোনো ফরেন্সিক ল্যাবে যেগুলো ইনভেস্টিগেশন হয়, চুল দিয়ে বোঝা যায় লোকটা কার, লোকটা কে, যে জেনেটিক কোডটা ভরা আছে ওই জন্য। এই চুলের মাথায় যে শুধু কেরাটিন প্রোটিন না, ওর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালও ভরা আছে। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে বলেই চুল দিয়ে বোঝা যায় যে লোকটা কোন লোকটা, বোঝা গেল? তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল ভরা থাকলো, তাহলে এই কোষটা এইটা শক্ত হয়ে ঢুকে গেল চুলের মধ্যে। এবার মেলানোসাইট সেল থেকে কী তৈরি হচ্ছে, মেলানিন রঞ্জক। যখনই এখানে ঢুকছে সেই সময় মেলানিন কী করে, মেলানিন জিনিসটা এখানে ইনফিউজ হয়ে যাবে। যেমন কাপড়ে যেমন উজ্জ্বলা রং দিই, সেরকমভাবে ও শেষে এসে এখানে ইনফিউজ করবে রংটাকে, দিয়ে রং হয়ে বেরিয়ে যাবে। এইটুকু আমাদের জ্ঞান দরকার, বেশি দরকার নাই। এখন আমার বিষয় হলো এই হেয়ার ফলিকল হচ্ছে মূল বিষয় এবং ডার্মাল পেপিলা মূল বিষয়, আর ব্লাড সাপ্লাইটা মেন বিষয়। ব্লাড সাপ্লাইকে ঠিক রাখার জন্য আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে ওখানকার ভেসেলগুলোকে ঠিক রাখতে হবে, ব্লাডের ফ্লোটাকে ঠিক রাখতে হবে। আর সেটার জন্য যা আমি আগের দিন বলেছি, যা সমস্ত জিনিস ব্লাডের ডেন্সিটি বাড়ায়, ব্লাড ফ্লো কমে দেবে, যে সমস্ত জিনিস রক্তের ঘনত্ব মানে বাড়িয়ে দেয় পানি কম খাওয়ার জন্য, ক্রনিক ডিহাইড্রেশন, তারপরে হচ্ছে তোমার ক্রনিক স্ট্রেস, তারপরে হেভি মেটাল, তারপরে টক্সিক কেমিক্যাল, প্লাস্টিক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, পেন্টস, যাবতীয় জিনিস সবগুলোই ব্লাডের ডেন্সিটি যে বাড়ায়, সোজা কথা লিভারকে যে কনজেস্টেড করে, সেগুলো এসে আলটিমেট এইখানে একটা এফেক্ট ফেলবে। এবার সেটা এফেক্টটা র্যাপিড দেখা দেবে যখন স্ট্রেস থাকে। তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা বললাম ফুড গ্রেজিং টেকনিক, ডিলিং উইথ স্ট্রেস, মেন্টাল অ্যাটিটিউড ঠিক করা, আর হচ্ছে ওই গ্ল্যান্ডটাকে ঠিক রাখার জন্য কিছু সাপ্লিমেন্ট বললাম, অশ্বগন্ধা, জিঙ্ক সালফেট, তারপরে হচ্ছে তোমার স্প্রোনা হেভি মেটাল, তারপরে বার্লি গ্রাস পাউডার, এগুলো খেতে হবে। সঙ্গে এই ব্লাড ফ্লোটাকে ইমপ্রুভ করার জন্য আমাকে যেটা করতে হবে, হিজামা করতে হবে। মাথার যে সমস্ত জায়গাতে একদম চিকচিক চিকচিক করছে, মানে বুঝে যাওয়া সেখানে সিবাম প্রচুর তৈরি হচ্ছে, বিধায় এই জন্যই তৈরি হচ্ছে যে ওখানে কোনো হেয়ার ফলিকল নাই। তাহলে হেয়ার ফলিকল যদি না থাকে সেই জায়গাতে 1000 বার হিজামা করলেও কিন্তু চুল আসবে না। যেখানে দেখবা জাস্ট চুলগুলো পাতলা হয়ে গেছে, চুল আছে কিন্তু চুল পাতলা হয়ে গেছে, বুঝতে হবে যে সেইখানে হেয়ার ফলিকল এখনও বেঁচে আছে। বেঁচে আছে মানে ওই জায়গাতে যখন আমি ইমিডিয়েট কোনো ব্যবস্থা করতে পারি, যদি হেয়ার ফলিকলকে কোনোভাবে একটু শক্তি দান করতে পারি, আবার ঘুরিয়ে আবার চুল আসতে পারে। তো হেয়ার ফলিকলকে যেখানে দেখবা যে চুল পাতলা আছে, হেয়ার ফলিকল এখনও আছে, সেইগুলোতে হিজামা করবা এবং তার সঙ্গে এই অশ্বগন্ধা, জিঙ্ক সালফেট, হেভি মেটাল ডিটক্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলো ঠিকঠাক করে যদি করতে পারে তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের যে সমস্যা সেগুলো অনেকটা রিমুভ হবে। মানুষের এত পয়সা দিয়ে পরে চুল কিনে লাগাতে হবে না। কার কি চুল ভালো করে ডিজাইন করে আমার মাথার উপর লাগাচ্ছি মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ? আর এই পলচুলা লাগানো নিষেধ, তো হারাম, তো হারাম না? অন্যের চুল মাথায়, অন্যের ডিএনএ আমার মাথার উপর লাগিয়ে দিচ্ছি, তো সমস্যা না? হ্যাঁ, বিয়ে না হলে তো মাথার চুলকে বিয়ে করবে নাকি? ও মাথার চুলের সাথে বিয়ে করবে? হ্যাঁ, কোনো কোয়ারি, চুল থেকে কোনো কোয়ারি আছে কারো জিজ্ঞাসা? সাদা। আমি বললাম মেলানোসাইট সেল থেকে কি হয়, রং তৈরি হয়, কিন্তু কেরাটিনের রং কেমন কেউ জানা আছে? শুধু কেরাটিন রং কেমন জানা আছে? সাদা। শুধু কেরাটিনের রং হচ্ছে সাদা। শোনো, বলে দাঁড়াও, তাহলে শুধু সাদা, তাকে রং করছে কে? মেলানোসাইট সেল থেকে তৈরি হওয়া মেলানিন। তা মেলানোসাইট সেলকে ধ্বংস করতে পারে, বা মেলানোসাইট সেলের মধ্যে যে ডিএনএ থেকে মেলানিন তৈরি হচ্ছে সেই ডিএনএটাকে যদি মিউটেশন করতে পারে, মেলানোসাইট সেল, ধরো এই একটা মেলানোসাইট সেল, এখানেও ক্রোমোজোম আছে, এরও 46টা ক্রোমোজোম আছে, তাহলে দেখা গেলো এর 14 নম্বর ক্রোমোজোমের 30 নম্বর পজিশনে যে জিনটা আছে, এইটা 14 নম্বর ক্রোমোজোম, আর 30 নম্বর পজিশন মানে লোকাস, এইখানে যে জিনটা আছে
সেই জিনটা কি করে, সেই জিনটা টাইরোসিন থেকে ফিনাইলঅ্যালানিন থেকে বিভিন্ন এনজাইমের মাধ্যমে ও মেলানিন তৈরি করতে পারে। মেলানিন নামক একটা বস্তু এই সেলটা তৈরি করতে পারে। তো যে কোড থেকে মেলানিনটা তৈরি হচ্ছে, মানে যে কোডের মাধ্যমে যে এনজাইমগুলো তৈরি হচ্ছে, যেমন টাইরোসিন, হাইড্রক্সিলেজ, এই এনজাইমটা লাগে, আরও অনেক এনজাইম লাগে। তো এই টাইরোসিন থেকে মেলানিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অনেকগুলো স্টেপ আছে। সেই স্টেপে যে সমস্ত এনজাইমগুলো লাগে, সেই এনজাইম তৈরি হওয়ার যে জিন সেখানে এখানে আছে। এখন এই যে জিনের যে কোডটা যদি কেউ বাহির থেকে এসে সেই কোডটাকে যদি চেঞ্জ করে দেয়, তাহলে এই কোষটা কি আর মেলানিন তৈরি করতে পারবে? পারবে। তাহলে এখন আমাকে জানতে হবে এই কোডটা কে চেঞ্জ করে দেয়। এই কোডটা চেঞ্জ করে আমি দেখা গেছে 90% যে প্রমাণ পাওয়া গেছে, তাতে দেখা গেছে যে এই টাইরোসিন থেকে মেলানিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, যে এনজাইমগুলো লাগে, সেই এনজাইম তৈরি হওয়ার যে কোড, যে প্রোটিন, যে মানে ডিএনএ কোড, সেই ডিএনএ কোডের মিউটেশন করতে পারে রেডিয়েশন। রেডিয়েশন মানে রেডিয়েশনে কি থাকে? রেডিয়েশনে থাকে ফোটন, বিভিন্ন এনার্জির ফোটন, বিভিন্ন ফ্রিকোয়েন্সির ফোটন, বিভিন্ন ওয়েভলেন্থের ফোটন। ফোটনে কি থাকে? ফোটনে ইলেকট্রন থাকে। বুঝতে পারি? যদি বোঝাই তোমাদের, ধরো মাথা খারাপ করো না, তো বোঝার চেষ্টা করো সব কিছু সাইন্টিফিক্যালি। এটা তো একটা অ্যাটম। তোমাদেরকে যে শিক্ষা দেওয়া আছে হাইফাই লেভেলে, তোমরা মাথায় নিতে পারবে কিনা এটা সন্দেহ হচ্ছে। এটা অ্যাটম তো। হ্যাঁ নো ভাই, ঘুমালে হবে না, একটু বোঝার চেষ্টা করে। এটা কি অ্যাটম তো? অ্যাটমের মধ্যে কি থাকে? একটু ঝেড়ে বলো, এটা কি থাকে? এটা নিউক্লিয়াস তো। এটা কি অরবিট? আচ্ছা, নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। দেখো, যে সায়েন্সের ছাত্র সে ঠিক বলবে। তাহলে ধরুন এটা প্রোটন, এটা নিউট্রন, না এটা ধরুন নিউট্রন, এটা প্রোটন, আর ইলেকট্রন এখানে ঘুরছে। তাহলে প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে কী হওয়ার কথা ছিল? প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে কী হওয়ার কথা ছিল? ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে এসে পড়ার কথা ছিল, কিন্তু সেটাকে আদৌ পড়ে? কেন পড়ে না? ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ। প্রোটন যেহেতু পজিটিভ, ওর কথা ছিল যে ইলেকট্রনকে ঘোরাচ্ছে ঠিকই কথা, কিন্তু মানে ও তো টানার কথা, টেনে টেনে এর নিয়ে এখানে নিয়ে আসার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে ইলেকট্রনটা যে অরবিটে ঘুরে যতটুকু দূরত্ব এর মধ্যে, এই দূরত্বটা সবসময় ফিক্সড। তাহলে এই দূরত্বের নির্দিষ্ট দূরত্বে ওকে ঘোরাচ্ছে ঠিক কথা আছে। ঘোরাচ্ছে কীভাবে? ও মুখে বলছে এই ইলেকট্রন ঘোর ঘোর ঘোর, ও মুখেই বলছে ইলেকট্রন, এই প্রোটনটা মুখেই বলছে। সে মুখে বলাটা অন্য মুখের বলা। ধরো আমি তোমাকে এখানে ফোনে কথা বললাম, যে তোমাকে বললাম হ্যালো, বাড়ি থেকে বললাম হ্যাঁ স্যার, তা আমি বললাম শব্দ, তুমি কানে গিয়ে দেখলে শব্দ, মানে শব্দ শুনতে পেলা। তা মাঝে যে এই মোবাইল থেকে ওই মোবাইলে যে গেল, ওটা শব্দ হয়ে গেল? কী হয়ে গেল? কী হয়ে গেল? একটা শক্তি হিসেবে গেল। কি শক্তি? ইলেকট্রোম্যাগনেটিক শক্তি হিসেবে গেল। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে ডিজাইন করা যায়, ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে ডিজাইন করা যায়। যে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ইনফরমেশন ভরা থাকে, তথ্য থাকে। তাহলে ইলেকট্রনটা ঘুরছে একটা শক্তির মাধ্যমে, যে শক্তিটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে ইলেকট্রনটা একটা শক্তির মাধ্যমে ঘুরছে, যেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই জন্য দেখবে ফ্লেমিং লগে বলা হয়, যখন কোনো একটা সাবস্ট্যান্স ইলেকট্রন কোনো রাস্তা দিয়ে যাবে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ম্যাগনেট দেওয়া হয়, তাহলে অন্য আরেকটা 3 ডাইমেনশনাল পেজে একটা ফোর্স তৈরি হয়। মানে ইলেকট্রন এবং ম্যাগনেট যদি পারস্পরিক একটা অ্যাঙ্গেলে তৈরি হয়, কাজ হয়, তাহলে আর তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার একটা অ্যাঙ্গেলে প্লেনে আরেকটা শক্তি তৈরি হয়, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক এবং ম্যাগনেট তিনজন একসঙ্গে থাকে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে এই একটা শক্তি, তাহলে এই শক্তি ওকে ঘোরাচ্ছে। আর প্রোটনের মধ্যে প্রোটনটা কেউ ধরে রেখেছে, এ তো ফেটে যাওয়ার কথা, এত শক্তিশালী মাস, মানে একে ফেটে যাওয়ার কথা, কিন্তু ফাটে না। তাহলে একটা শক্তি একে এখানে জড়িয়ে ধরে রেখেছে, যাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর একটা শক্তি আছে
উইক নিউক্লিয়ার ফোর্স। এগুলো একটা ক্লাসে বোঝানো মুশকিল, তাও মাথায় ঢোকাও না, কি আছে কষ্ট করে। তো আমি যদি এই অ্যাটমের পাশে নিয়ে এসে কোনো ম্যাগনেটকে নিয়ে আসতে পারি, ফ্যান যেভাবে ঘুরে, ফ্যানটা যেভাবে ঘুরে, আর ইলেকট্রনের পাশে যদি একটা ম্যাগনেট নিয়ে আসতে পারি, তাহলে ইলেকট্রনটা কী হবে? পালিয়ে যাবে। এই যখনই পালিয়ে যাবে, এই যখন বেরিয়ে আসে, বেরিয়ে যখন আসে তখন সে আলো হিসাবে বেরিয়ে আসে, আলো হিসাবে বেরিয়ে, ফোটন হিসাবে বেরিয়ে আসে, ফোটন আর ইলেকট্রন হিসাবে বেরিয়ে আসে, বা ইলেকট্রিক হিসাবে বেরিয়ে আসে। এই ফোটনটা যখন কোনো সাবস্টেন্সের মধ্যে দিয়ে যায়, এই যে আমি আলোটা দেখতে পাচ্ছি, এটা ফোটন, ইলেকট্রনটা বেরিয়ে আসছে, ওয়েভ হিসেবে আসছে, এটা ওয়েভ হিসেবে আসছে। যখনই কোনো সাবস্টেন্সে গিয়ে অ্যাটাচ হচ্ছে তখন সে পার্টিকেল হয়ে যাচ্ছে। তাহলে একটা ইলেকট্রনের পার্টিকেল হওয়ার প্রপার্টি রয়েছে, আবার ওয়েভ হওয়ার প্রপার্টি রয়েছে। এখন যদি আমি একটা স্ট্রং ম্যাগনেট ফোর্স ইউজ করি নিউক্লিয়াসের মধ্যে, এই পজিট্রনের যে উইক নিউক্লিয়ার ফোর্সটা আছে, এই উইক নিউক্লিয়ার ফোর্সকে ব্রেক করে কিছু ওয়েভ বের করতে পারে, কিছু ওয়েভ বার করতে পারে, যেটা বলা হয় পজিট্রন। দেখবে আমাদের বডিতে ক্যান্সার হলে পুরো বডি ক্যান্সার ছড়িয়ে গেছে কিনা আমরা দেখার জন্য পজিট্রন এমিশন টোমোগ্রাফি করি, পিইটি করি, পেট পজিট্রন এমিশন টোমোগ্রাফি করি। মানে একটা অ্যাটমের উপরে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা পারে, ভিতরকার নিউক্লিয়ার এই যে উইক নিউক্লিয়ার ফোর্সটাকে ব্রেক করার পরে এই প্রোটন ভেঙে প্রোটনের সাবঅ্যাটমিক পার্টিকেল বেরিয়ে এসে একটা পজিট্রন নামক একটা শক্তি বেরিয়ে আসে। তাহলে এই পুরো অ্যাটমটা টিকে আছে তিনটে শক্তির উপরে, কি? ম্যাগনেটিক, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। একটা বুখারে একটা হাদিস আছে, দেখবেন রুহু সম্পর্কে যখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে রুহু কি, উনি বলেছিলেন যে রুহু হচ্ছে সেই সমস্ত জিনিস যে যাকে চিনে তাকে নিজের কাছে টানে, আর যাকে চিনে না তাকে দূরে ছেড়ে দেয়। হাদিসটা পড়েছেন? রুহু কি? তখন উনি বললেন যে রুহু হচ্ছে সেই জিনিস যাকে চিনে তাকে কাছে টেনে নেয়, আর যাকে চিনে না তাকে দূরে ঠেলে দেয়, মানে শক্তি। রুহু কি? শক্তি। ম্যাগনেট নর্থ পোলকে চিনে না, ঠেলে দেয়, নর্থ পোল সাউথ পোলকে চিনে, কাছে টেনে নেয়, তাহলে ম্যাগনেট। তাহলে সহজ কথা হচ্ছে রুহু হচ্ছে ম্যাগনেট সোর্স, শক্তি। মাথা ঠিক আছে? ঢুকবে না, আগে বোঝার চেষ্টা করেন, হাদিসটা বললাম, হাদিসটা খুঁজবেন বাড়ি গিয়ে। তাহলে এইখানে যে দেখেন এই নিউট্রন এবং প্রোটন এই দুটো মাঝে যে জড়িয়ে আছে, এই কাছাকাছি ওকে টেনে ধরে আছে, মানে একটা শক্তি কাজ করছে, তাহলে এইটা একটা রুহু। ইলেকট্রনকে এই অরবিটের মধ্যে ঘোরাচ্ছে একটা শক্তি, মানে এই যে শক্তি ঘোরাচ্ছে সেটা একটা রুহু। তাহলে এই তিনটে শক্তি মিলিয়ে একটা পুরো অ্যাটমের অস্তিত্ব বিরাজ করছে। তাহলে একটা অ্যাটমকে পুরোপুরি শক্তিশালী থাকার জন্য, অ্যাটমকে অ্যাটম হিসেবে রাখার জন্য তিনটে শক্তি ওখানে সবসময় কাজ করছে, ঠিক? দিয়ে একটা অ্যাটমের নার্ভস তৈরি করছে, আত্মা তৈরি করছে। কথাটা ক্লিয়ার হলো? তাহলে অ্যাটমের প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব অস্তিত্ব রয়েছে, সে অস্তিত্ব থাকার জন্য কিছু শক্তি লাগে, আর সেই শক্তি হচ্ছে এই বিভিন্ন রকম শক্তি। তো আমি কোন কথাতে কোন কথা চলে গেলাম? তো আমাদের এই যে মেলানোসাইট সেল, কি কোশ্চিনটা করেছিলাম? ফোটন না? হ্যাঁ, তাহলে এই যে ফোটনটা আসছে, রেডিয়েশনটা আসছে, রেডিয়েশনের মধ্যে কি আছে? বিভিন্ন ওয়েভলেন্থের শক্তিশালী ফোটন আছে, এক্স রে, গামা রে, ডেল্টা রে, ইভি রে, ইনফ্রা রে, এগুলো সবই কিন্তু ফোটন, কিন্তু প্রচণ্ড শক্তিশালী, বিভিন্ন শক্তি। যার যত শক্তি সে তত বেশি আমাদের দেহের হিট তৈরি করতে পারে। একটা ইনফ্রারেড লাইটের নিচে তুমি বসবা, তোমার বডি একদম সেকেন্ডের মধ্যে হিট হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো সব শক্তি। এখন এই রেডিয়েশনটা কি করে? তাই মেলানোসাইট সেলের গোড়াতে ওই ডিএনএতে যে কোড আছে সেই কোডটাকে চেঞ্জ করতে পারে রেডিয়েশন। এই রেডিয়েশন একমাত্র কজ যে মেলানোসাইট সেলের যে মেলানিন তৈরি করার যে ডিএনএ, সেই ডিএনএর কোডটাকে চেঞ্জ করে দেয়। বলে চুল সাদা করার যে চিকিৎসা, চুলকে সাদা হয়ে গেছে তাকে কালো করার চিকিৎসা কিন্তু ওই ডিএনএকে কোড চেঞ্জ করে করতে হবে। আর না হলে আগামী প্রজন্মকে সাদা চুল থেকে রক্ষা করার জন্য আমাদের রেডিয়েশন থেকে বাঁচতে হবে। এখন রেডিয়েশন কোথায় আছে? আকাশ থেকে তো নামছেই, মোবাইলের টাওয়ার থেকে রেডিয়েশন, সবই রেডিয়েশন। হ্যাঁ, ধরো পৃথিবী থেকে তো, আকাশ থেকে তো সবসময় রেডিয়েশন পড়ছে, ইউভি রেজ পড়ছেই সবসময়। সেই ইউভি রেজের একটা প্রভাব আছে, সেটা তো খুবই মৃদু, কিন্তু একটা লম্বা টাইম ধরে পড়লে একটা এফেক্ট পড়ে। সেটা ধরুন একটা 50, 60, 70 বছর বয়সে, মানে ওই এফেক্টটা আসতে গেলে একটা 70 বছর সময় লাগবে। এখনকার যুগে কী হচ্ছে, আমরা এত রেডিয়েশনে এক্সপোজার হয়ে গেছি,
70 বছর না, এখন 7 বছর হলেই হয়ে যাচ্ছে। এখন 7 বছর বয়স হয়ে গেলেই হয়ে যাচ্ছে। ওটা তো জেনেটিক বিভিন্ন রকম প্রেডিসপোজিশন থাকে, এটা বিভিন্ন ভেরিয়েশন আছে। তো হালকা পলিমরফিজম যদি হয়, একটা ডিএনএ নিউক্লিওটাইডের একটা সামান্য চেঞ্জ হলো, চুল কালোই হলো, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে প্রোটিনটা একটা চেঞ্জ হয়েছে, এমন আছে হালকা গ্রিন বা হালকা তোমার সাদা ব্রাউন এগুলো হয়ে গেছে। এটা বিভিন্ন ভেরিয়েশনের জন্য হয়, কিন্তু মূল সাদা হওয়ার জন্য মেলানোসাইট না থাকলে এটা হবে। এই মোটামুটি চুলের ইতিবৃত্ত যেটা আমাদের বোঝা দরকার বলা হলো। মানে সহজ কথা হলো, চুল যাই হোক না কেন অত কিছু আমার জানার দরকার নাই। যেখানে হেয়ার ফলিকল আছে ভাই, তুমি এইগুলো করো আর হিজামা করো, তুমি এই সমস্ত চিকিৎসাগুলো করো আর এগুলো বেঁচে থাকো আর এই হিজামা করো, তোমার চুল হবে ইনশাল্লাহ। আর যেখানে হেয়ার ফলিকল নাই, যেখানে বাঁশের বীজ নাই, যেখানে বীজ নাই সেখানে কোনো গাছ নাই। সুযোগ বীজ থাকলে গাছ হবে, বীজ না থাকলে গাছ হবে না।